প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। 2025 সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদের পরীক্ষা ভালো করেন। তো এই সময় অনেকেই টেনশনে আছে যে তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা এবং এর পরপরই কিন্তু আমাদের জন্য কঠিন একটা পরীক্ষা, সেটা হচ্ছে অ্যাডমিশন ভার্সিটি ভর্তি পরীক্ষা, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য তোমরা খুব একটা টেনশনে আছো। এজন্য তোমাদের টেনশন দূর করার জন্য এবং তোমাদের প্রস্তুতিকে সহজ করার জন্যই ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং প্রতি বছরের ন্যায় এবছর আয়োজন করেছে কিছু দিক নির্দেশনামূলক ম্যারাথন ক্লাস, যেটা আমার আশা করি তোমাদের কাজে লাগবে। তো এখন তোমরা অনেক অ্যাডভান্স, কারণ আগের থেকেই তোমরা ইন্টারমিডিয়েট থাকাকালীন এই অ্যাডমিশনের প্রস্তুতি নিতে থাকো, যাতে অন্যদের থেকে এগিয়ে থাকো। তোমরা জানো যে ইন্টারমিডিয়েট এবং অ্যাডমিশনের কিছু বেসিক কিন্তু পার্থক্য আছে। যেমন ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে তুমি খুব ভালো করলে তুমি A+ পাচ্ছ, ঠিক আছে, ভালো রেজাল্ট করছো, ওকে গুড। কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু প্রেক্ষাপটটা সম্পূর্ণ আলাদা। এক্ষেত্রে আমরা অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাকে কিন্তু অন্যদের থেকে এগিয়ে থাকতে হবে। হয়তো একজন যা পেয়েছে তার তুমি যদি চান্স পেতে চাও তাহলে কিন্তু তার থেকে তোমাকে বেশি মার্ক ক্যারি করতে হবে, তাই না? তাহলে অ্যাডমিশনের বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, যে মানে ইউ হ্যাভ টু ওভারকাম আদার্স, ঠিক আছে, ইউ হ্যাভ টু সারপাস আদার্স উইথ ইউর ট্যালেন্ট। তো এক্ষেত্রে অ্যাডমিশনের ক্ষেত্রে অবশ্যই আমরা এগিয়ে থাকবো। তো আশা করি মানে তোমরা যারা অ্যাডমিশন জার্নি নিয়ে খুব দুশ্চিন্তায় আছো, আমার মনে হয় না এটা খুব বেশি টেনশনের কিছু আছে। ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং তোমাদের সাথে আছে এবং তোমাদের সার্বক্ষণিক সর্বাত্মক সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি। তো আমরা আজকে যে প্রোগ্রামটা সাজিয়েছি সেটি হচ্ছে, প্রথমে আমরা এইচএসসি ইংলিশের ক্ষেত্রে কিভাবে মানে আনসার করলে ভালো মার্ক ক্যারি করতে পারি, অথবা মোটামুটি একটা ওভারভিউ যে মানে কি বলে নম্বর বন্টনটা কেমন হবে, তোমরা অলরেডি এটা জানো এটা। তারপর আমরা কিছুটা আইডিয়া দেবো। এর পাশাপাশি তোমাদের ইন্টারমিডিয়েট এবং অ্যাডমিশনে যে কমন যে টপিকগুলো আসে এগুলো একটু আলোচনা করলে এটা তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য কাজে লাগবে, প্লাস এটা অ্যাডমিশনের জন্য তোমাকে এক ধাপ এগিয়ে নেবে, ঠিক আছে? তো আশা করছি আজকের ক্লাসটা পুরোটা যদি করতে পারো তাহলে এটা তোমার জন্য অনেক খুব উপকারী হবে, ঠিক আছে? তুমি অনেক এগিয়ে থাকবে অনেকের চাইতে, ঠিক আছে? এই জন্য দয়া করে শেষ পর্যন্ত ক্লাসটা তোমরা করবা, ঠিক আছে? তো আমরা প্রথমে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যে মার্কস ডিস্ট্রিবিউশন, যেটা তোমরা অলরেডি জানো এবং তোমরা যেহেতু এটা প্রস্তুতি নিয়েছো জানো, তারপর আমরা একটু ধারণা নিতে পারি। খেয়াল করো, প্রথমে যাতে ইংলিশ ফার্স্ট পেপার, তোমরা জানো যে ইংরেজি প্রথম পত্রের ক্ষেত্রে 100 মার্ক, এবং এই 100 মার্কের ভিতরে বলো তো তোমাদের কি বলে রিডিং আইটেম কতটুকু বলতে পারবা? রিডিং যে আইটেম, দুইটা সেকশন আছে, একটা হচ্ছে রিডিং আর একটা হচ্ছে রাইটিং। বলো তো তোমাদের রিডিং এর ক্ষেত্রে কত মার্ক থাকে, অর্থাৎ প্যাসেজ, এরপরে মানে কোশ্চেন আনসার, MCQ, ঠিক আছে, এরপরে যে সামারি, এটার ক্ষেত্রে কত মার্ক থাকে বলতে পারবো? একটু কমেন্টে জানাও তো। মানে তোমাদের রাইটিং অংশে কত মার্ক আর তোমাদের এই প্যাসেজ অংশ অর্থাৎ রিডিং অংশে কত মার্ক বলতে পারবা? একটু কমেন্টে জানাও তো সবাই। দেখো এখানে কিন্তু আমরা তোমাদের রিডিং পার্টের যেটা অংশ আছে, প্রথমে তোমরা জানো যে একটা প্যাসেজ দেওয়া থাকবে তোমাদের, তাই না? তোমাদের একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে। সেই প্যাসেজ থেকে এখানে আমরা যে 5 মার্কের MCQ থাকবে, তাই না? MCQ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে 5 মার্কের, যেটা কিন্তু 5-এ 5 খুবই সহজ, তাই না? এরপরে দেখো 2 নম্বরে কম্প্রিহেনশন কোশ্চেন, অর্থাৎ এখানে কিন্তু 5টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেনে কিন্তু 3 মার্ক, অর্থাৎ 3×5 15 মার্ক, ঠিক আছে? এবং এখানে দেখো তুমি যদি প্যাসেজটা ভালোভাবে বুঝতে পারো, খুব সহজেই কিন্তু MCQতে মানে 5 আউট অফ 5 পাওয়া সম্ভব। খুব ভালো করে খেয়াল করবা, কিন্তু 5 আউট অফ 5 পাওয়া খুবই সহজ। তাহলে আমাদের কিন্তু এই রিডিং টেস্টের ক্ষেত্রে কত 60 মার্ক। তো এই 60-র ভিতর দেখো খুব সহজেই কিন্তু আমরা এখানে এই MCQতে 5-এ 5 পেতে পারি, যদি প্যাসেজটা একটু মনোযোগ সহকারে পড়তে পারি, ঠিক আছে? যেহেতু এটা তোমাদের এই প্যাসেজটা কমন আসবে। আচ্ছা, এরপরে দেখো তাহলে কম্প্রিহেনশনের ক্ষেত্রে কোশ্চেন আনসারের ক্ষেত্রে, হ্যাঁ, কোশ্চেন আনসারটা তুমি যদি মানে খুব ভালো করো, হয়তো 15 অনেক সময় পাই না, 15 না পেলে অন্তপক্ষে 13 পাওয়া সম্ভব, কিন্তু অনেক ক্ষেত্রে 14 পাই, 13 পাই, 13 যদি না পাও 12 যদি পাও, আশা করি এটা তোমার A+ পাওয়ার ক্ষেত্রে খুব বেশি মানে প্রতিবন্ধকতা হবে না, ঠিক আছে? এনিওয়ে, এরপর ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো চার্ট যেটা আছে, এটাই 5 মার্ক। এটা তো খুব
সহজেই কিন্তু তুমি পাসে পাস পেতে পারো, এটা খুব বেশি কঠিন তাও না। এরপরে সামারাইজিং এ 10। হ্যাঁ, এই রাইটিং এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তোমার সামারি রাইটিংটা যদি কি বলে, অনেক ক্ষেত্রে স্যাররা অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে মার্ক কিছুটা কেটে দেয়, হয়তো 10-এর ভিতরে হয়তো 10 নাও দিতে পারে, হয়তো 9 অথবা 8, যদি খুব খারাপ লাগে 7 অথবা আরো একটু কমও পেতে পারো, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে সামারি রাইটিংটা চেষ্টা করবা যে একটু লেখাটা যাতে সুন্দর হয়, ঠিক আছে, লেখা মানটা যেন সুন্দর হয়, এবং লেখাটা যদি দেখতে খুব বিশ্রী হয় এক্ষেত্রে কিন্তু এক্সামিনার খুব বিরক্ত হন যে লেখাটা তো খুব উদ্ভট লেখা, হ্যাঁ, ইংরেজি না চাইনিজ কোনো ভাষা বোঝা যাচ্ছে না, এরকম যদি হয়। তো এই জন্য লেখাটা হতে হবে সুন্দর পরিচ্ছন্ন, ঠিক আছে। স্পেলিং মিস্টেক, এরপরে গ্রামার মিস্টেক যেগুলো আছে, বেশি কাটাকাটি করা যাবে না, হিজিবিজি লেখা যাবে না, এই বিষয়গুলো তোমরা অলরেডি জানো। এই জন্য এই বিষয়গুলো একটু খুব কেয়ারফুলি আনসার করার চেষ্টা করবা। এরপরে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, তাই তো, মানে ক্লু দেওয়া থাকবে, ঠিক আছে, ক্লু দেওয়া থাকবে, এটা দিয়ে তুমি কি বলে গ্যাপ ফিলিং করবা, এটাই 5 মার্ক। এরপরে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ হচ্ছে 10 মার্ক, তাই তো। এরপরে রিঅ্যারেঞ্জিং এর ক্ষেত্রে তোমরা জানো এখানে 10 মার্ক, অর্থাৎ জাম্বলড সেন্টেন্স দেওয়া থাকবে, 10টা সেন্টেন্স দেওয়া থাকবে, এলোমেলো সেন্টেন্স, এগুলো তোমরা সাজিয়ে লিখবা, ঠিক আছে। তো এখানে তোমরা একটা বেশি খেয়াল করো, এই যে শেষে যেটা দেওয়া আছে রিঅ্যারেঞ্জিং এর ক্ষেত্রে কিন্তু তুমি 10 পেতে পারো যদি জাস্ট তোমাদের মডেল টেস্ট যেগুলো আছে এগুলো যদি প্র্যাকটিস করো, অথবা কিছু রিঅ্যারেঞ্জ যদি তুমি প্র্যাকটিস করো, এগুলোর ভিতরে কমন আসবে। যদি কমন নাও পাও সেক্ষেত্রে তুমি কিন্তু তাৎক্ষণিকভাবে তোমার মানে তাৎক্ষণিক প্রস্তুতিতেও কিন্তু এটা করতে পারো যদি প্র্যাকটিস করো, ঠিক আছে। তো আমরা যেটা দেখলাম যে এখানে আমরা যদি এখানে এই 60-র ভিতরে 50 পাই, তাহলে আমাদের কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট 30 পাওয়া লাগবে 40-র ভিতরে, ঠিক আছে। তাহলে খেয়াল করো, তুমি এই দুইটাকে একটু মানে মেন্টালি একটু ডিভাইড করবা, একটু চিন্তা করবা যে আমি যদি এই রিডিং পার্টে যদি 60-র ভিতরে 55 পাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ওদিকে কিন্তু আর একটু কম পেলেও A+ হচ্ছে, হ্যাঁ, 80 হচ্ছে। তাহলে যদি তুমি এখানে 60-র ভিতরে 50 মার্ক ক্যারি করতে পারো, তাহলে তোমাকে রাইটিংয়ে কিন্তু কমপক্ষে 30 পেলে পারে কত 80 হচ্ছে, ঠিক আছে। যেমন এখানে কিন্তু আমরা রাইটিং টেস্টের ক্ষেত্রে খেয়াল করো, অ্যানালাইজিং ম্যাপস গ্রাফস অর চার্টস, এখানে এটা হচ্ছে 15 মার্ক, ঠিক আছে। এরপরে কমপ্লিটিং স্টোরি, এটাই 15 মার্ক, ঠিক আছে। এরপরে রাইটিং ইনফর্মাল লেটার্স, এখানে 10, তাহলে 15 30 প্লাস 10 40। তো এই 40 তুমি যদি একটু ভালোভাবে লেখো, এখানে কিন্তু খুব ইজিলি কিন্তু তুমি 30 পেতে পারো, এর বেশি তো 35 পেতে পারো। তো অর্থাৎ এখানে তোমাকে অবশ্যই ব্যালেন্স করতে হবে কিন্তু, যে তুমি যদি রাইটিং পার্টে একটু কম পাও সেক্ষেত্রে তোমাকে রিডিং পার্টে কিন্তু মেকআপ করা লাগবে, আবার যদি কি বলে রিডিং পার্টে যদি কম পাও অবশ্যই রাইটিং পার্টে কিন্তু তোমাকে মেকআপ করা লাগবে। অর্থাৎ 80, এখানে 80 পাওয়া আমার মনে হয় খুব বেশি কঠিন না আমার, যেহেতু তোমরা প্রস্তুতি নিয়েছো আর যেহেতু এখনো সময় কিন্তু আছে তোমাদের, এই সময়ের ভিতরে কিন্তু খুব ইজিলি তোমরা এটাকে মেকআপ করতে পারো। আমরা শেষে কিন্তু কিছু একটা শর্ট একটা সাজেশন তোমাদের দিব, যাতে করে প্যারাগ্রাফ শর্ট লিস্ট একটা কিছু প্যারাগ্রাফ দেবো, যেগুলো পড়লে আমার মনে হয় ইনশাআল্লাহ তোমরা কমন পাবা, ঠিক আছে। এগুলো অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসগুলো করবো, এটা আমি আগে বলছি যে এটা তোমাদের ইন্টারমিডিয়েট প্লাস অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাকে অবশ্যই অন্যদের থেকে এগিয়ে রাখবে, ঠিক আছে। এবং তোমরা জানো যে ফোকাস তাদের লক্ষ্য হচ্ছে সবসময় ছাত্রদের মঙ্গল, কিভাবে তাদেরকে অ্যাডমিশন জার্নিতে তাদেরকে খুব সহজে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেওয়া যায়, এটা তাদের নীতিগতভাবেই তারা ছাত্রদের কাছে দায়বদ্ধ, ঠিক আছে। যাই হোক, তোমাদের পূর্বে যারা কোচিং করছে তাদের কাছ থেকে তোমরা অভিজ্ঞতা শেয়ার করতে পারো, তাহলে এই ফোকাস সম্পর্কে তোমরা খুব স্বচ্ছ ধারণা পাবা, ঠিক আছে। এনিওয়ে, তাহলে আমরা ফার্স্ট পেপারে কিন্তু নম্বর বন্টনটা দেখলাম, মার্কস ডিস্ট্রিবিউশনটা। এবার ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে খেয়াল করো, ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে এই যে গ্রামার টেস্টে এখানে কত দেখো তো, গ্রামারে কত মার্ক বলতে পারবা, গ্রামারে কত আর রাইটিং পার্টে কত, একটু কমেন্টে তোমরা জানাও তো সবাই। এখানে দেখো 9টা আইটেম দেওয়া আছে এবং মার্ক নম্বরগুলো দেওয়া আছে। প্রথমে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ, গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, কমপ্লিটিং সেন্টেন্স, এবং প্রথমটা যেটা আছে এটা কিন্তু প্রিপোজিশনের উপর থেকে আসে, হ্যাঁ, প্রথম যেটা আছে 5 নম্বর এটা প্রিপোজিশনের উপর থেকে আসে। 2 নম্বর যেটা আছে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, এটা স্পেশাল ইউজ আছে, যেমন তোমরা জানো যে কিছু ফ্রেজ ক্লোজ আছে, এগুলো দিয়ে এটা কি বলে। এরপরে কমপ্লিটিং সেন্টেন্স, ঠিক আছে, এটাই 10 মার্ক। ইউজ অফ ভার্ব, এরপরে ন্যারেটিভ স্টাইল, অর্থাৎ ন্যারেশন যেটাকে আমরা বলি ডিরেক্ট টু ইনডিরেক্ট, ঠিক আছে।
এবার এখানে ইউজ অফ ভার্ব বলতে আসলে কি বোঝায়? দেখো, ইউজ অফ ভার্বের ক্ষেত্রে কিন্তু আমরা এটা হতে পারে রাইট ফর্ম অফ ভার্ব এবং হতে পারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। খেয়াল করো, এই ইউজ অফ ভার্বের ভিতরে আমরা রাইট ফর্ম অফ ভার্ব পেতে পারি এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কারণ সবগুলোই কিন্তু ভার্ব নিয়েই কিন্তু ডিল করে। ঠিক আছে, এরপরে খেয়াল করো, এরপরে ন্যারেটিভ স্টাইল বা ন্যারেশন। আচ্ছা, ন্যারেশন তোমাদের তো অবশ্যই কোনো সেন্টেন্স ন্যারেশন আসে না, কি আসে? প্যাসেজ ন্যারেশন আসে। তো প্যাসেজ ন্যারেশন তুমি যদি আনসার করতে চাও, তবে তোমার তার আগে কিন্তু সেন্টেন্স ন্যারেশন কিন্তু জানা লাগবে, কারণ সেন্টেন্স ন্যারেশন তুমি যদি না জানো তাহলে কিন্তু প্যাসেজ ন্যারেশন সহজে করতে পারবা না। ঠিক আছে, তো এটা খুব বেশি কঠিন আমার মনে হয় না, তোমরা অলরেডি জানো। তবে এটা অ্যাডমিশনের ক্ষেত্রে এটা একটু মানে জানো যে কিছুটা অপশন দেওয়া থাকে। হ্যাঁ, অ্যাডমিশনের টেস্টের যে প্রশ্নগুলো যেভাবে আসে, যে ধরো ন্যারেশনের প্রশ্ন তুমি পারো, কিন্তু অ্যাডমিশনে এমন অপশন দেওয়া থাকে, দেখা যাচ্ছে যে চারটাই সঠিক মনে হচ্ছে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু মানে বেটার আনসারটা বের করতে হবে যে কোনটা সঠিক। ঠিক আছে, মানে বেটার কোনটা, বেস্ট কোনটা, এরকম অপশনগুলো কিন্তু তোমাকে বাছাই করতে হবে। এজন্য অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাকে টু দ্য পয়েন্ট আনসার করতে হয় যে এটাই হবে, সেখানে বিকল্প কোনো অপশন থাকবে না, চারটার ভিতরে একদম একটাই আনসার হবে। ঠিক আছে, এবার ইউজ অফ মডিফায়ার যেটা আছে, তোমরা এটাই দেখো 5 মার্ক। এরপরে সেন্টেন্স কানেক্টর যেটা আছে এটাই 7 মার্ক। সিনোনিম অ্যান্টোনিম, এটার জন্য তোমাদের তো ওয়ার্ড মিনিং জানা লাগবে। ঠিক আছে, এই সিনোনিম অ্যান্টোনিম এটা কিন্তু তোমাদের অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটা তুমি যত বেশি ওয়ার্ড জানবা এটা তোমার জন্য কিন্তু ইন্টারমিডিয়েটে তো ভালো রেজাল্ট করবাই, অবশ্যই এটা অ্যাডমিশনে তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। হ্যাঁ, কারণ তোমরা জানো যে কোনো ভর্তি পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিম এগুলো কিন্তু আসে। ঠিক আছে, ঢাবিতে প্রত্যেক এক্সামে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম থেকে কমপক্ষে একটা প্রশ্ন থাকেই। ঠিক আছে, এরপরে যে পাংচুয়েশন, হ্যাঁ, পাংচুয়েশনে তোমরা জানো যে 14টা পাংচুয়েশন দেওয়া থাকবে, এটাই 7 মার্ক। ঠিক আছে, এই যে পাংচুয়েশন বলতে কি বোঝায়? বিরাম চিহ্ন, তাই না? কোথায় ফুল স্টপ, কোথায় কমা, কোথায় সেমিকোলন, এটাকে পাংচুয়েশন বলা হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের গ্রামার আইটেমের যে 9টা প্রশ্ন আছে এটা। তো এখানে হচ্ছে কত মার্ক? 60 মার্ক। তো দেখো, এখানে কিন্তু 60-র ভিতরে তুমি কিন্তু মানে 60 পাওয়া সম্ভব, কারণ এখানে টিচারের কিন্তু তোমার আনসারটা যদি সঠিক হয়, সেক্ষেত্রে টিচারের কিন্তু মার্ক কাটার কোনো এখতিয়ার নেই, তার কিন্তু মার্ক কাটার কোনো অপশন নেই। ঠিক আছে, তাহলে একজন বলছে আদিব বা ইসলাম স্যার, কমন না পাইলে ইজি কিভাবে হবে? হ্যাঁ, কমন না পাইলে সেক্ষেত্রে ইজি হবে কি, তুমি যত বেশি প্র্যাকটিস করবা, দেখবা প্রশ্ন যদি কমন নাও আসে তাৎক্ষণিক তুমি আনসার করতে পারবা। ঠিক আছে, এজন্য ঘাবড়ানোর দরকার নেই। এখন যদি এমন হয় যে 2-1টা পারো না, এটা না পারাটা অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে হয়, সবাই যে সবকিছু পারবে এমন না, 2-1টা ভুল হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, এটা কমন, সবার ক্ষেত্রে এটা হতে পারে। তাহলে এখানে তুমি ইচ্ছা করলে 60-র ভিতরে 60 মার্ক কিন্তু খুব সহজে পেতে পারো। হ্যাঁ, যদি এমন হয় যে তোমার এখানে 5 মার্ক পাওনি, ওকে, ডাজেন্ট ম্যাটার, তুমি রাইটিং পার্টে যে সেটা মেকআপ করতে পারো, তাহলে তোমার 80 হয়ে গেল। তারপরে তোমরা জানো যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2টা যোগ করার পরে তো এটা A+ নির্ধারণ হয়, তাই তো? সেক্ষেত্রে তুমি সেকেন্ড পেপার একটু কম পেলে ফার্স্ট পেপারতে মেকআপ করবা, অথবা ফার্স্ট পেপার একটু কম পেলে সেকেন্ড পেপার দিয়ে মেকআপ করবা। এই জন্য ইংরেজিতে A+ পাওয়া কিন্তু খুব সহজ। ঠিক আছে, তবে অ্যাডমিশনের ক্ষেত্রে আবার ইংরেজিটা একটু ম্যাক্সিমাম ফেল করে। হ্যাঁ, ফেল করে, এটা একটা বিষয়। আচ্ছা, ফেল করে বলতে কি, তাদের বিষয়টা হচ্ছে যে যারা প্রস্তুতি ঠিক মতো নেয় তারা ফেল করে না, যারা একটু গুরুত্ব কম দেয় তারা একটু ফেল করে, যে ভাবছে যে আমি তো ইংরেজি পারি, ইন্টারমিডিয়েট পড়ে আসছে, ভালো ছাত্র। এই যে দাম্ভিকতা, এটা অনেক সময় তাদেরকে অনেক সময় ইংরেজিতে ফেল করার কারণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, এজন্য তোমরা যেহেতু অ্যালার্ট, এখন থেকেই সিনসিয়ার, আশা করি তোমাদের জন্য এই জার্নিটা খুব বেশি কঠিন হবে না, অনেক সহজ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এখন এই যে দেখো, তোমাদের সেকেন্ড পেপারে যে কম্পোজিশন আইটেম যেটা আছে, অর্থাৎ লিখিত পাঠ যেটা আছে, তোমরা জানো যে ফর্মাল লেটার বা ইমেইল, সাধারণত ফর্মাল লেটারটা বেশি আসে। ঠিক আছে, এখানে 10 মার্ক। এরপর প্যারাগ্রাফ কিন্তু সেকেন্ড পেপারে 2টা আসবে। দেখো, একটা হচ্ছে প্যারাগ্রাফটা হচ্ছে তোমার লিস্টিং বা ডেসক্রিপশন, অর্থাৎ ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ বা বর্ণনামূলক প্যারাগ্রাফ। আর আরেকটা হচ্ছে কি, কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট অথবা কজ অ্যান্ড ইফেক্ট। হ্যাঁ, এই 2 ধরনের প্যারাগ্রাফ। তাহলে আমাদের কিন্তু প্যারাগ্রাফ সেকেন্ড পেপারে 2টা আসবে, এবং 2টাই 15-15, 30 মার্ক। আর ফর্মাল লেটার বা ইমেইলে কত? 10 মার্ক।
তো এখানে হচ্ছে 40 মার্ক। তো মোটামুটি আমরা কিন্তু নম্বর বন্টন অলরেডি জানি, এখন একটু জাস্ট দেখিয়ে দিলাম। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, যেহেতু তোমরা মডেল টেস্ট করেছো এর সম্পর্কে ধারণা আছে। এখন প্রশ্ন হচ্ছে আজকে আমরা যেটা আলোচনা করবো এখন সেটি হচ্ছে যে তিনটা টপিক খুব গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের ইন্টারমিডিয়েটে আছে প্লাস অ্যাডমিশনে আছে, এগুলো আমরা একটু প্র্যাকটিস করব, খুব কেয়ারফুলি লেকচারটা করব। আশা করি তোমরা ভালো করবে এবং তোমার অ্যাডমিশন অবশ্যই এগিয়ে থাকবে। কোন তিনটা টপিক? প্রিপোজিশন, যেমন তোমাদের সেকেন্ড পেপার 1 নাম্বার প্রশ্নে কিন্তু গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ, ওটা কিন্তু প্রিপোজিশন জানা লাগবে, তাহলে ওটা 1 নাম্বার তোমার জন্য সহজ হবে। এবং অ্যাডমিশনে কিন্তু প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে, কমপক্ষে একটা আসবেই, এবং প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রিপোজিশন থেকে প্রশ্ন আসবে। এবার আরেকটা টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্ব বিষয়ক যে আলোচনা, এর ভিতরে কি আছে? রাইট ফর্ম অফ ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে আরেকটা টপিক হচ্ছে ন্যারেশন, তাই তো? তো আমরা এখানে কিছু ন্যারেশন প্র্যাকটিস করব, বেসিক বিষয়গুলো, যেটা তোমাদের অ্যাডমিশনও কাজে লাগবে, ইন্টারমিডিয়েটও কাজে লাগবে। তাহলে আমরা কিন্তু এই দুইটার অ্যাডমিশন প্লাস ইন্টারমিডিয়েট, এই দুইটার কম্বিনেশন করে আজ কিছুটা সময় এখানে থাকবো তোমাদের সাথে, ঠিক আছে? আর শেষে কিছু সাজেশন, শর্ট সাজেশন দেবো, যেটা তোমাদের এই সামনে পরীক্ষার জন্য কাজে লাগবে। তো আসো আমরা আমাদের টপিকগুলো শুরু করি। প্রথমে আমরা প্রিপোজিশন যেটা আছে খেয়াল করো, 1 নম্বরে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ। তো আমরা এখানে কিছু সেন্টেন্স আকারে দিয়েছি, এগুলো মানে বেসিক প্রিপোজিশন আইডিয়া বলতে পারো, এবং এরপরে অ্যাডমিশনে যেভাবে প্রশ্নটা আসতে পারে সেই স্টাইলে, এমসিকিউ স্টাইলে আমরা কয়েকটা প্রশ্ন আলোচনা করতে পারি, তাহলে কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট প্লাস অ্যাডমিশন কভার করবে। যেমন এখানে প্রথম সেন্টেন্সটা দেওয়া আছে, দেখো প্রিপোজিশনে, হিজ অনেস্টি ইজ নোন, হিজ অনেস্টি ইজ নোন ড্যাশ এভরিওয়ান ইন হিজ লোকালিটি, অর্থাৎ তার সততা তার এলাকার সবার কাছে জানা। তো তোমরা জানো যে নোর পরে কিন্তু প্রিপোজিশন কি বসে? টু বসে, এবং এটা কিন্তু আমরা সবাই জানি যে নোর পরে কি বসে? টু বসে। ওকে, তাহলে এটা কি আমরা এটা সবাই মনে রাখি যে নোর পরে কি বসে? টু বসে। ওকে, 2 নম্বরে দেখো কি বলা হচ্ছে, এ ট্রি ইজ নোন। এখন নোর পরে টু বসে এটা আমরা জানি, কিন্তু এই যে 2 নম্বর যেটা বলা আছে, এ ট্রি ইজ নোন, এখানে কিন্তু বাই হবে। এটা একটা প্রবাদ যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, ঠিক আছে? তাহলে দেখো এখানে কিন্তু আমরা 2 নম্বরে কিন্তু এখানে টু দিতে পারবো না, কি হবে? বাই হবে। কিন্তু এইখানে অনেকে ভুল করে কিন্তু, যে ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, কি হবে? ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, এটা একটা প্রবাদ, কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবা, কিন্তু এটা অনেকেই ভুল করে। যেমন যে মাছকে যদি মৎস্য বলা যায়, তাহলে গাছকে কেন গচ্ছ বলা যাবে না? আমি আবার বলছি যে মাছকে যদি মৎস্য বলা যায়, গাছকে কেন গচ্ছ বলা যাবে না? কিন্তু আমরা কি গাছকে গচ্ছ বলতে পারি? পারি না। তো তাহলে সব জায়গায় কিন্তু আমি নোর পরে টু দিতে পারবো না, এই এক্সেপশনগুলো কিন্তু মাথায় রাখতে হবে, তাই না? এবার আমরা 3 নম্বরে দেখো বলা হচ্ছে যে ড্যাশ হুম ওয়ার ইউ নোন। আচ্ছা তোমরা আমি যদি এই যে 3 নম্বর সেন্টেন্সটা, আচ্ছা 3 নম্বর সেন্টেন্সটা বলো তো, ড্যাশ হুম ওয়ার ইউ নোন, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? তোমরা কি বলতে পারবো বলো তো? 3 নম্বর সেন্টেন্সটা ড্যাশ হুম ওয়ার ইউ নোন, বলো তো এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? বলতে পারবা? এটা অবশ্যই প্যাসিভ, তাই তো? আচ্ছা আমরা যদি এটাকে অ্যাক্টিভ বলি তাহলে কি হবে? হু নিউ ইউ, তাই তো? হু নিউ ইউ, হু নিউ ইউ, তাই না? এটা হচ্ছে অ্যাক্টিভ, যে তোমাকে কে চিনতো। এখন তোমরা যারা ভয়েস করেছো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ যারা করেছো, জানো যে হু থাকলে কি হয়? হু থাকলে কিন্তু বাই হুম হয়। হু থাকলে কি হয়? বাই হুম। তাহলে কিন্তু এটার মানে প্যাসিভ কি হওয়ার কথা? যে বাই হুম ওয়ার ইউ নোন, বাই হুম ওয়ার ইউ নোন, তাই তো? কিন্তু এইখানে ঝামেলা লাগছে কি জানো? অনেকেই চিন্তা করে যে হ্যাঁ, যেহেতু আমরা পড়েছি ছোটবেলা থেকে যে হু থাকলে প্যাসিভ ভয়েসে বাই হুম হয়, তাহলে এখানে তো কি হবে? বাই হুম ওয়ার ইউ নোন। না, এখানে ঝামেলা কোথায় জানো? দেখো এই নো ভার্বের পরে কিন্তু প্রিপোজিশন বাই না হয়ে কিন্তু টু হয়। নো ভার্বের পরে প্রিপোজিশন বাই না হয়ে কি হয়? টু হয়। এর জন্য এখানে কিন্তু আমরা বাই হুম ব্যবহার না করে কিন্তু টু হুম ব্যবহার করবো। খেয়াল করো, টু হুম ওয়ার ইউ নোন। এটা সিস্টেমে ওরা বোকা বানায়, যে ওরা জানে একটা বিষয়, তো এমন একটা টপিক দেবে যেটা ওরা হয়তো ভুল করার সম্ভাবনা থাকে, এই জন্য
ভুল করার জন্য যে ধরনের প্রশ্ন দরকার সেই প্রশ্নগুলোই সেট করা হয়। এজন্য ক্লিয়ার কাট আইডিয়া থাকাটা কিন্তু খুব জরুরি। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো এখানে কি হবে, টু হুম ওয়্যার ইউ নন। ওকে, এবার তোমরা খেয়াল করো 4 নম্বরে বলা আছে হি অফেন সাফার্স ড্যাশ হাঙ্গার, সে প্রায়ই ক্ষুধায় ভোগে, তাই তো? আর তোমরা জানো যে সাফারের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়, ফ্রম হয়। সাফার ফ্রম মানে হচ্ছে ভোগা, ঠিক আছে? তাহলে এখানে কি হলো, ফ্রম হবে। আচ্ছা, একজন লিখছে যে শ্বেতা রানী দাস, তুমি লিখছো স্যার বুঝিনি 3 নাম্বার। 3 নাম্বারটা আমি বলি, 3 নাম্বারটা হবে যে টু হুম হবে, কারণ এই যে নো ভার্বের ক্ষেত্রে বাই হয় না, টু হয়। এই জন্য এটা প্যাসিভ হওয়ার ক্ষেত্রেও আমরা বাই না দিয়ে কি দেবো, টু ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, আমি যদি তোমাদের একটা সেন্টেন্স বলি যে দিস গ্লাস কন্টেইনস মাস ওয়াটার, খুব ভালো করে খেয়াল করো, আমি আবার বলছি, দিস গ্লাস কন্টেইনস মাস ওয়াটার। আচ্ছা, এখানে তোমাকে যদি বলা হয় যে তুমি এই সেন্টেন্সকে প্যাসিভ করো, কিভাবে করবা? এভাবে প্যাসিভ কি হবে, যে মাস ওয়াটার, অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, মাস ওয়াটার ইজ কন্টেইনড, এখানে কিন্তু আমরা বাই দিস গ্লাস দেবো না, কি দেবো, ইন দিস গ্লাস। তাহলে দেখো এখানে কিন্তু আমরা যদিও জানি যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্রিপোজিশন বাই ব্যবহৃত হয়, কিন্তু সকল ক্ষেত্রে কিন্তু না, কন্টেইনের ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন ইন ব্যবহৃত হচ্ছে। তাহলে কি হচ্ছে, যে মাস ওয়াটার ইজ কন্টেইনড ইন দিস গ্লাস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই প্রিপোজিশনটা কিন্তু চেঞ্জ হতে পারে, সকল ক্ষেত্রে প্যাসিভে বাই বসে না। এগুলো তোমরা মানে অ্যাডমিশনে যখন কোচিংয়ে ভর্তি হবো তখন খুব সহজে এগুলো আয়ত্ত করতে পারবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। আচ্ছা, এবার 5 নম্বরে হি লিডস হিজ লাইফ, দেখো ড্যাশ মিনস, ড্যাশ অনেস্ট মিনস, এটা অর্থ হচ্ছে সে সৎভাবে জীবন যাপন করে। তো এখানে কিন্তু প্রিপোজিশন কি হবে, বাই হবে। এবং তোমরা জানো যে বাই অনেস্ট মিনস এটা একটা ফ্রেজ, বাই অনেস্ট মিনস মানে কি, সৎ পন্থায় বা সৎভাবে। তাহলে এখানে কি হলো, প্রিপোজিশন বাই হবে। এটা আমরা কিন্তু এই ফ্রেজটা মুখস্থ করলেই কিন্তু উই ক্যান সলভ ইট ভেরি ইজিলি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যদি 6 নম্বর দেখি, দেখো 6 নম্বর বলা আছে হি ইজ নেভার ইনডিফারেন্ট। দেখো, আচ্ছা তোমরা জানো যে ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, তো ইনডিফারেন্টের পরে কিন্তু প্রিপোজিশন কি হয়, টু হয়। তোমরা জানো যে ইনডিফারেন্ট টু মানে হচ্ছে উদাসীন, অনিচ্ছুক, বা কোনো কাজের প্রতি, কোনো দায়িত্বের প্রতি ক্যালাস মানে কি, উদাসীন, মানে তার কোনো, হি ডাজন্ট হ্যাভ এনি সেন্স অফ রেসপন্সিবিলিটি। তাহলে এখানে কি হলো, হি ইজ নেভার ইনডিফারেন্ট টু হিজ স্টাডিজ, সে তার পড়াশোনার প্রতি কখনোই উদাসীন না। তার আমরা এখানে মনে রাখবো যে ইনডিফারেন্টের পরে প্রিপোজিশন কি হয়, টু হয়। এরপরে দেখো 7 নম্বরে পায়াস ম্যান হ্যাজ ফার্ম ফেইথ, ফার্ম মানে কি দৃঢ়, ফেইথ মানে কি বিশ্বাস, মানে একজন ধার্মিক লোক তার আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস আছে। এখানে ফেইথের ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন কি হয়, ইন হয়। ফেইথের ক্ষেত্রে প্রিপোজিশন কি হয়, ইন হয়। তাহলে এখানে ইন আল্লাহ, মনে রাখবা, ইন আল্লাহ। 8 নম্বর দেখো হি অলওয়েজ অ্যাডহিয়ার। আচ্ছা, অ্যাডহিয়ার তোমরা জানো এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মনে রাখবা যে অ্যাডহিয়ার টু মানে হচ্ছে লেগে থাকা। অ্যাডহিয়ার টু মানে কি, লেগে থাকা। দেখো অ্যাডহিয়ার টু, হি অলওয়েজ অ্যাডহিয়ার্স টু হিজ স্টাডিজ, সে সব সময় তার পড়াশোনায় লেগে থাকে। তাহলে অ্যাডহিয়ার টু মানে কি, লেগে থাকা, মনে রাখবা। অ্যাডহিয়ারের পরে প্রিপোজিশন কি হয়, টু হয়। 9 নাম্বার দ্য ওল্ড ম্যান অ্যাবাইড, তাই তো, দ্য ওল্ড ম্যান অ্যাবাইডস। হ্যাঁ, এখানে একটা বিষয় দেখো, আমাদের কিন্তু এই যে 9 নম্বরটা খেয়াল করো, আমরা যেটা জানি যে সাধারণত আমরা জানি যে অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা। তোমরা 9 এবং 10 নাম্বারটা একটু খেয়াল করো, কিন্তু দেখো আমরা যেটা জানি যে অ্যাবাইড বাই মানে কি, মেনে চলা, আমরা যেটা ছোটবেলা থেকে জানি। কিন্তু শোনো, যদি কারোর সাথে বাস করা বোঝায় তাহলে কিন্তু অ্যাবাইড উইথ হয়। আর যদি কারো নির্দেশ মানা বা আদেশ মানা বোঝায় সেক্ষেত্রে কিন্তু কি হয়, অ্যাবাইড বাই হয়। যেমন তাহলে 9 নম্বরে বলেছে দ্য ওল্ড ম্যান কি হবে, অ্যাবাইড উইথ হিজ সন, এখানে সাথে বোঝাচ্ছে, এই জন্য এখানে কিন্তু আমরা উইথ ব্যবহার করলাম। তাহলে ওল্ড ম্যান অ্যাবাইডস উইথ সান, বৃদ্ধ লোকটি তার সন্তানের সাথে বাস করে। কিন্তু 10 নম্বরে এ গুড স্টুডেন্ট অ্যাবাইডস কি হবে, বাই। অ্যাবাইড বাই মানে কি, মেনে চলা। খেয়াল করো, তাহলে অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, আর অ্যাবাইড উইথ হচ্ছে কারোর সাথে বাস করা। এমনকি আমরা কিন্তু অ্যাবাইডের পরে
মানে প্রিপজিশন ইনও ব্যবহার করতে পারি। আমি যদি বলি যে আমি ঢাকায় বাস করি, তাহলে কি হবে? আই অ্যাবাইড ইন ঢাকা, আই অ্যাবাইড ইন ঢাকা। অর্থাৎ অ্যাবাইডের পরে প্রিপজিশন কোনটা হবে এটা নির্ভর করে তার পরে কোন ওয়ার্ড আছে, কোনো ব্যক্তি বোঝাচ্ছে না কোনো স্থান বোঝাচ্ছে নাকি কোনো নিয়ম কানুন বোঝাচ্ছে, ঠিক আছে? এজন্য অবশ্যই কিন্তু ইন ইউজিং দ্য প্রিপজিশন উই মাস্ট বি কেয়ারফুল অ্যান্ড মাস্ট রিড দ্য সেন্টেন্স ভেরি থরোলি, আদারওয়াইজ উই কান্ট সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ফর দ্য অ্যাপ্রোপ্রিয়েট গ্যাপ। আই থিঙ্ক ইউ গট মাই পয়েন্ট, রাইট? আচ্ছা, এবার তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও, বলো। আচ্ছা, 10 নম্বরে কিন্তু একটা গ্যাপ বাকি আছে, যে বলা আছে যে এ গুড স্টুডেন্ট অ্যাবাইডস বাই হিজ টিচার্স অ্যাডভাইস, তার শিক্ষকের অ্যাডভাইস মেনে চলে, অ্যান্ড জটস ড্যাশ দেয়ার লেকচার, এবং সে কি করে তার শিক্ষকের লেকচারগুলো লিখে রাখে, টুকে রাখে। এবং তোমরা জানো যে জট ডাউন মানে লিখে রাখা, জট ডাউন মানে কি টুকে টুকে রাখা বা লিখে রাখা। তাহলে মনে রাখো এখানে কি হবে, জটের পরে প্রিপজিশন কি হবে? ডাউন। তাহলে জট ডাউন মানে কি? টুকে রাখা বা লিখে রাখা। ওকে। ইসহাক রহমান মন্ডল বলছে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কি সবাই আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা একটু রেসপন্স করো তো। একটু সবাই জানাও। একজন বলছে ইনুস মোরাল, এটা কাদের ক্লাস? এটা তোমাদের ক্লাস, ইন্টারমিডিয়েট যারা আছে, ইন্টারমিডিয়েট প্লাস অ্যাডমিশন, খেয়াল করো, এটা তোমাদের সবার জন্য। আচ্ছা, সবাইকে আমাকে শুনতে পাচ্ছ কিনা বলো। ওকে, গুড। এবার দেখো 11 নাম্বারে হি হ্যাজ গ্রেট থার্স্ট। তোমরা জানো যে থার্স্ট মানে কি? পিপাসা, আবার থার্স্ট মানে হলো আগ্রহ বোঝায়, তাই না? তাহলে হি হ্যাজ গ্রেট থার্স্ট ফর নলেজ, তার জ্ঞানের প্রতি প্রবল আগ্রহ আছে, অর্থাৎ জ্ঞান অর্জনের প্রবল আকাঙ্ক্ষা আছে। তাহলে থার্স্টের পরে প্রিপজিশন কি হবে? ফর হবে। 12 নাম্বার হি প্রিফার্স ইটিং। হ্যাঁ, এখানে একটা বেশি খেয়াল করো, এই যে 12 নাম্বারে প্রিফার, এই প্রিফারটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রিফারের পরে আচ্ছা দেখো, আমরা যে এই সেন্টেন্সটা লিখছি যে 12 নাম্বার হি প্রিফার্স ইটিং ড্যাশ স্লিপিং, এখানে কিন্তু প্রিপজিশন টু হবে। তোমার মনে রাখবা যে প্রিফারের পরে কিন্তু টু হয়, মানে এটার অর্থ কিন্তু থেকে বা সে, অর্থাৎ এটা অর্থটা ফ্রম এর মতো হয় বা দেন এর মতো হয়, কিন্তু এখানে কিন্তু ফ্রম বা দেন দেওয়া যাবে না। কেন? প্রিফারের পরে আমরা অবশ্যই প্রিপজিশন টু ব্যবহার করব। তাহলে কি হচ্ছে? হি প্রিফার্স ইটিং টু স্লিপিং, সে ঘুমানোর চেয়ে খাওয়া বেশি পছন্দ করে, ঠিক আছে? আচ্ছা, এবার 12 নাম্বার দেখো, শি ইজ ওর্দি। দেখো এই যে ওর্দি অফ, ওর্দির পরে কি? অফ। ওর্দি অফ মানে যোগ্য। শি ইজ ওর্দি অফ প্রেইজ, প্রেইজ মানে কি? প্রশংসা। তাহলে শি ইজ ওর্দি অফ প্রেইজ মানে সে প্রশংসা যোগ্য। মনে রাখবা যে ওর্দি অফ মানে হচ্ছে যোগ্য, আর প্রেইজ মানে কি? প্রশংসা। 12 এবং সরি এই 14 এবং 15 আমরা ঝামেলায় পড়ি অ্যাবাউন্ডের ব্যবহার নিয়ে। খেয়াল করো, এই যে অ্যাবাউন্ড আছে, অ্যাবাউন্ড আছে। প্রশ্ন হয় যে আমরা মানে কোথায় অ্যাবাউন্ড ইন দেব আর কোথায় অ্যাবাউন্ড উইথ দেবো, এই প্রবলেমটা অনেকের হয়। খেয়াল করো, তুমি যদি স্থানের আগে ব্যবহার করো, আচ্ছা দেখো এই যে সুন্দরবনস, এটা কিন্তু স্থান। ম্যানি টাইগার্স অ্যাবাউন্ড, সুন্দরবন কিন্তু একটা জায়গা, স্থান। স্থানের আগে বোঝালে কি হবে? ইন হবে। কি হবে? ইন। আজ দ্য সুন্দরবনস, দা সুন্দরবনস, খেয়াল করো সুন্দরবনের সাথে কিন্তু এস হবে, এটা খেয়াল করো। আবার সুন্দরবনের আগে কিন্তু দা দিতে হবে আর্টিকেল, না হলে কিন্তু ভুল হবে। এগুলো অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। দা সুন্দরবনস, খেয়াল করো, দা সুন্দরবনস অ্যাবাউন্ডস। দেখো এই যে ম্যানি টাইগার্স, এটা কিন্তু একটা অবজেক্ট, তাই তো? যদি শেষে মানে ব্যক্তি বা বস্তু বোঝাই, অর্থাৎ অবজেক্ট থাকে, তাহলে কিন্তু আমরা এখানে কি ব্যবহার করব? উইথ ব্যবহার করব। তাহলে দেখো প্রথম সেন্টেন্সে অ্যাবাউন্ডের পরে ইন ব্যবহার করলাম, কিন্তু পরের সেন্টেন্সে কিন্তু আমরা অ্যাবাউন্ডস এর পরে কি ব্যবহার করলাম? উইথ ব্যবহার করলাম। তাহলে স্থানের আগে আমরা ইন ব্যবহার করব, আর অবজেক্ট বা ব্যক্তি বা বস্তুর আগে আমরা কি ব্যবহার করব? উইথ ব্যবহার করব। আমি আরেকটা সেন্টেন্স তোমাদের বলি। আচ্ছা, ম্যানি ফিশেস অ্যাবাউন্ড, ম্যানি ফিশেস অ্যাবাউন্ড ড্যাশ দ্য পদ্মা। কি হবে বলো তো? ম্যানি ফিশেস অ্যাবাউন্ড ড্যাশ দ্য পদ্মা, ইন দ্য পদ্মা নাকি উইথ দ্য পদ্মা বলো তো? ম্যানি ফিশেস অ্যাবাউন্ড
মানে ড্যাশ দ্য পদ্মা, ইন দ্য পদ্মা না উইথ দ্য পদ্মা, বলো কোনটা হবে? এখানে ইন দ্য পদ্মা হবে। কেন? পদ্মা কিন্তু জায়গা বোঝাচ্ছে, নদী, তাই তো, ইন হবে। কিন্তু আমি যদি বলি দ্য পদ্মা অ্যাবাউন্ডস ড্যাশ ম্যানি ফিশেস, দ্য পদ্মা অ্যাবাউন্ডস ড্যাশ ম্যানি ফিশেস, এখানে কিন্তু কি হবে? দ্য পদ্মা অ্যাবাউন্ডস উইথ হবে, কারণ ম্যানি ফিশেস একটা অবজেক্ট বা বস্তু বোঝাচ্ছে, তাহলে এর আগে কি হবে? উইথ হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে এই ঝামেলাটা, যে অ্যাবাউন্ডের ক্ষেত্রে যে ঝামেলাটা হয়, এটা আশা করি তোমাদের এটা থাকবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে নাম্বার 16 নাম্বার দেখো, নেচার অ্যাড বিউটি ড্যাশ আওয়ার লাইফ, প্রকৃতি আমাদের জীবনের সৌন্দর্য বৃদ্ধি করে। দেখো এই যে অ্যাড শব্দটা গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে অ্যাড টু মানে বৃদ্ধি করা, তাহলে অ্যাড টু মানে কি? বৃদ্ধি করা। খেয়াল করো, অ্যাড টু শব্দের অর্থ কি? বৃদ্ধি করা। এটা মনে রাখবো যে অ্যাড টু মানে বৃদ্ধি করা। আচ্ছা, অ্যাড বৃদ্ধি করার আরো দুই একটা ইংরেজি তোমরা বলতে পারবা? এটা তোমাদের সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে কাজে লাগে। কারণ তুমি একটা ভাষা যদি শিখতে চাও, অবশ্যই সেই ভাষার কিন্তু ওয়ার্ড মিনিং জানা লাগবে। তুমি যত বেশি ওয়ার্ড মিনিং জানবা, ওই ভাষা তোমার জন্য তত সহজ হবে, সেটা পৃথিবীর যে কোনো ভাষাই হোক, তাই না? এটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের লাগবে, যতই গ্রামার জন্য তোমার বেশি ওয়ার্ড মিনিং জানা লাগবে। তাহলে আচ্ছা, বৃদ্ধি করার ইংরেজি কি হতে পারে? ইনক্রিজ হতে পারে, ইনহ্যান্স হতে পারে। আচ্ছা, তোমরা কি বলতে পারো অগমেন্ট মানে কি? বলতে পারবো অগমেন্ট, অগমেন্ট, অগমেন্ট। খেয়াল করো, অগমেন্ট, খেয়াল করো, অগমেন্ট শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করা। অগমেন্ট মানে কি? বৃদ্ধি করা, মনে রাখবা। ইনক্রিজ, অগমেন্ট, ঠিক আছে। আবার অ্যাড টু মানে কি? বৃদ্ধি করা। ওকে, আচ্ছা, এবার 17 নাম্বার দেখো, দ্য টিচার প্রোভাইডেড মি। দেখো এই যে প্রোভাইড ভার্বটা গুরুত্বপূর্ণ। তো প্রোভাইডের পরে কিন্তু প্রিপজিশন কি হয়? উইথ হয়। দ্য টিচার প্রোভাইডেড মি উইথ এ পেন, শিক্ষক আমাকে একটা কলম সরবরাহ করেছিল বা দিয়েছিল। যেমন আমি তোমাকে একটা মানে কলম দিব, আই শ্যাল প্রোভাইড ইউ উইথ এ পেন, মনে রাখবা কিন্তু। তাহলে প্রোভাইডের পরে প্রিপজিশন কি হবে? উইথ হয় কিন্তু। যেমন সে আমাকে একটা বই দিয়েছিল, হি প্রোভাইডেড মি উইথ এ বুক, ঠিক আছে। তাহলে প্রোভাইডের পর প্রিপজিশন কি হয়? উইথ হয়। এরপরে দেখো পরেরটা, ট্রিজ টেক ড্যাশ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড প্রডিউস অক্সিজেন। আচ্ছা, টেক ইন মানে কি? টেক ইন মানে গ্রহণ করা। তাহলে ট্রিজ টেক ইন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড প্রডিউস অক্সিজেন, গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। তাহলে টেক ইন মানে হচ্ছে গ্রহণ করা, এটা মনে রাখবা। এরপর এটা হচ্ছে হি ডাজ নট হান্ট অনলি, এখানে দেখো হান্ট ফর মানে কি? হি ডাজ নট হান্ট অনলি ফর ট্রেডিশনাল গাইড বুকস, হান্ট ফর খোঁজা, তল্লাশি করা, তাই না? এখানে হান্ট ফর হবে কিন্তু। তাহলে হি ডাজ নট হান্ট অনলি ফর ট্রেডিশনাল গাইড বুক, এখানে হান্ট ফর, এটা ফ্রেজ মনে রাখবা, যে অন্বেষণ করা বা খোঁজা, এরকম। 20 নাম্বার লাস্টে যেটা আছে, যে ডিড ইউ রাইট দ্য আনসার। এখানে এখানে একটা মজার বিষয় খেয়াল করো, যে এই যে লাস্ট এটা ডিড ইউ রাইট দ্য আনসার, দেখো এখানে এই আনসার কিন্তু একটা নাউনের কাজ করতেছে। কিসের কাজ করতেছে? আনসার হচ্ছে একটা নাউন। তো যখনই আনসার নাউনের কাজ করবে, তখন কিন্তু এখানে একটা প্রিপজিশন টু হবে। তাহলে ডিড ইউ রাইট দ্য আনসার টু কোশ্চেন 5, বলা হচ্ছে তুমি কি 5 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছিলে। তাহলে আনসার যদি নাউন হয়, তাহলে কিন্তু অবশ্যই প্রিপজিশন টু হবে। কিন্তু আনসার যদি ভার্ব হয়, তাহলে এই ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো প্রিপজিশন দরকার নেই। যেমন আমি একটা সেন্টেন্স এখানে তোমাদের লিখি, খেয়াল করো, দেখো আনসার ড্যাশ মাই কোশ্চেন, তাই তো। দেখো এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তোমরা জানো যে ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ বিগিনস উইথ এ ভার্ব। হ্যাঁ, আনসার ড্যাশ মাই কোশ্চেন। তো এখন বলো তো এই 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 গ্যাপে কি হতে পারে? আনসার ড্যাশ মাই কোশ্চেন কি হতে পারে বলো তো? বলো তো কি হতে পারে? বলো কি হতে পারে বলো তো? আনসার কি হতে পারে বলো তো একটু কষ্ট করে? হ্যাঁ হ্যাঁ, আনসার ড্যাশ মাই কোশ্চেন। এখানে কিন্তু কোনো প্রিপজিশন হবে না। কেন? এখানে আনসার হচ্ছে ভার্ব। তাহলে কি হবে? আনসার মাই কোশ্চেন। তাহলে আমি কি বললাম? যে আনসার যদি
আনসার যদি ভার্ব হয় তাহলে এরপরে কিন্তু কোনো প্রিপজিশন দরকার নেই, কিন্তু আনসার যদি নাউন হয় তাহলে অবশ্যই তোমাকে টু দিতে হবে। আচ্ছা, বলা হলে আমি তোমার প্রশ্নের আনসার পাইনি, তাহলে আই ডিড নট গেট দ্য আনসার অফ ইউর কোশ্চেন, মানে আই ডিড নট দ্য আনসার অফ মাই কোশ্চেন নাকি টু মাই কোশ্চেন? অবশ্যই টু মাই কোশ্চেন। আই ডিড নট গেট দ্য আনসার টু মাই কোশ্চেন, তাহলে আনসার নাউন হলে টু হবে, ভার্ব বলে কোনো প্রিপজিশন দরকার নেই। ওকে, গুড। তো তাহলে আমরা কিন্তু কিছু প্রিপজিশন এখানে দেখলাম যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অ্যাডমিশনের জন্য, ঠিক আছে। এবার এখন এখানে আমি কিছু সহজ মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা তোমাদের অ্যাডমিশনে এভাবে আসে। তো দেখো তো, আমি 1 নম্বরে যেটা দিয়েছি, বলা হচ্ছে যে হি হ্যাজ কাম ড্যাশ চিটাগং। কোনটা হতে পারে বলো তো, একটু জানাও। সে চিটাগং থেকে এসেছে, দেখো তো কোনটা হতে পারে, তোমরা একটু কমেন্টে জানাও যে হি হ্যাজ কাম ড্যাশ চিটাগং। আমরা কয়েকটা জাস্ট 5-6টা MCQ দিয়েছি প্রত্যেক টপিক থেকে, তাতে তোমাদের অ্যাডমিশনে এটা সহজ হবে, ঠিক আছে। বলো, হি হ্যাজ কাম ড্যাশ চিটাগং কি হতে পারে বলো? বি নাম্বার হবে, গুড। তাহলে হি হ্যাজ কাম ফ্রম চিটাগং, ঠিক আছে। যেহেতু এখানে আশা বোঝাচ্ছে। আচ্ছা, মানে আশার আর কোনো ইংরেজি তোমরা কি বলতে পারবো বলো তো? আশার আর কোনো ইংরেজি? আচ্ছা, তোমরা এটা জানো কিনা হেইল ফ্রম মানে কি বলতে পারবা? হেইল ফ্রম বলতে পারবা? হেইল মানে কি আশা, তাই না? হেইল ফ্রম মানে কি আশা। আবার তোমরা জানো যে হেইল মানে কি? হেইল মানে শিলাবৃষ্টি, তাই না? হেইল মানে শিলাবৃষ্টি, তাহলে হেইল ফ্রম মানে কিন্তু আশা, এটা মনে রাখবা। এখানে 2 নম্বর দেখো, এখানে বলা হচ্ছে যে এখানে আমরা একটা MCQ দিয়েছি, হি ওয়াজ বর্ন ড্যাশ এপ্রিল 5 ড্যাশ ওকলক। হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করো প্রিপজিশনের ক্ষেত্রে। ধরো আমরা দেখো তো, তারিখ যদি বোঝাই, হ্যাঁ, ডে অথবা ডেট, খেয়াল করো, ডে বা ডেট। ধরো ফ্রাইডে, সানডে, মনডে অথবা 15 জানুয়ারি, এরকম তারিখ বা মানে ডে বা ডেটের আগে কি বসে? প্রিপজিশন অন বসে। খেয়াল করবে, এটা খুব সহজ, কিন্তু হয়তো তোমরা জানো, তারপর এটা রিভিশন করলে তোমাদের জন্য সহজ হবে যে ডে বা ডেট অর্থাৎ দিন এবং তারিখের আগে প্রিপজিশন কি হয়? অন হয়। কোনো স্পেসিফিক সময় যদি বোঝায়, যেমন 3 PM, খেয়াল করো, 3 PM অথবা 4 PM, 5 PM এরকম যদি হয় তাহলে কিন্তু অ্যাট হয়, মনে রাখবা। 12 PM, 13 PM, 1 PM, 1 AM যাই বলো, যদি পার্টিকুলার কোনো টাইম বোঝায় তাহলে এর আগে প্রিপজিশন কি হয়? অ্যাট হয়, এটা মনে রাখবা। এরপরে দেখো মান্থ এবং ইয়ার, হ্যাঁ, জানুয়ারি একটা মাস, 1971 একটা সাল, 2024 একটা সাল, হ্যাঁ। তার মানে মাস এবং ইয়ারের আগে কিন্তু প্রিপজিশন কি হয়? এখানে প্রিপজিশন ইন হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করো, অনেক সময় মানে আমরা একটা বিষয় কনফিউজড হয়ে যায়, সেটা খেয়াল করো। যদি এরকম লেখা হয় যে জানুয়ারি 15, খেয়াল করো প্রিপজিশন দেখো, জানুয়ারি 15। আচ্ছা, বলো তো, এই যে জানুয়ারি 15 এর আগে ইন হবে, অন হবে নাকি অ্যাট হবে? এটা একটা বিষয় খেয়াল করো। এই যে এটা লাস্টে এটা জানাও যে জানুয়ারি 15। আচ্ছা, জানুয়ারি 15 এটা কি আসলে মাস বোঝাচ্ছে না তারিখ বোঝাচ্ছে? দেখো তো, জানুয়ারি 15 মাস বোঝাচ্ছে না তারিখ বোঝাচ্ছে? বলতে পারবা? একটু কমেন্টে জানাও তো যে জানুয়ারি 15 এটা কি মানে মান্থ বোঝাচ্ছে না ডেট বোঝাচ্ছে? গুড, এটা আমাদের কি বোঝাচ্ছে? তারিখ বোঝাচ্ছে, ডেট। তাহলে কিন্তু এখানে অন হবে, কি হবে? অন। তাহলে আমরা কিন্তু এখানে 2 নম্বরের আনসার কোনটা হবে? হি ওয়াজ বর্ন কি হবে? অন, তাই তো। এখানে আমাদের অন বসবে, হি ওয়াজ বর্ন অন এপ্রিল 5, এখানে কি হবে? অ্যাট, যেহেতু সময় বোঝাচ্ছে। তাহলে আমাদের আনসার কিন্তু বি নাম্বার হচ্ছে, খেয়াল করো। তাহলে আমরা যদি এই প্রিপজিশনগুলো জানি, সহজ প্রিপজিশনগুলো যদি আয়ত্ত করতে পারি, দেখো খুব সহজেই কিন্তু MCQ গুলো আমরা আনসার করতে পারি, ঠিক আছে। এটা খুব বেশি কঠিন কিন্তু তা না, ঠিক আছে। এই জন্য অ্যাডমিশনের প্রশ্নগুলো যদি তুমি একটু বুঝে করো, দেখবো যে খুবই সহজ, ঠিক আছে। জাস্ট একটু কেয়ারফুলি করতে হবে আনসার। এরপরে দেখো 3 নম্বরে হার ডগ ডিড নট বার্ক ড্যাশ মি, সেন্টেন্সটা খেয়াল করো যে তার কুকুরটা কিন্তু আমার দিকে
আমাকে দেখে ঘেউ ঘেউ করে নাই, কিন্তু মেয়েটা আমাকে দেখে ঘেউ ঘেউ করছে। ঠিক আছে, এটা একটা ইন্টারেস্টিং সেন্টেন্স, যে তার কুকুর আমাকে দেখে ডাকে নাই, ঘেউ ঘেউ করে নাই, তেড়ে আসে নাই, কিন্তু সে আমাকে দেখে তেড়ে আসছে নাকি। এনিওয়ে, তাহলে হার ডগ ডিড নট বার্ক, দেখো বার্ক অ্যাট হবে, বার্ক অ্যাট মানে কি ঘেউ ঘেউ করা, তাহলে এখানে প্রিপোজিশন কি হবে, অ্যাট হবে, বার্ক অ্যাট। তোমরা জানো বার্ক মানে কি ঘেউ ঘেউ করা বা ডাকা। আচ্ছা, গরুর ডাককে কি বলে বলো তো? কুকুরের ডাককে তো আমরা জানি যে মানে বার্ক বলে, গরুর ডাককে কি বলে বলতে পারবা? একজন কেউ বলো তো কি গরুর ডাককে কি বলে ইংরেজিতে? বলো, গরুর ডাককে কি বলে, কমেন্টে জানাও। আচ্ছা, গরুর ডাককে দেখো তো মু বলে কিনা, মু, মু মানে গরুর ডাক, যেমন দ্য কাউ ইজ মুইং, দ্য কাউ ইজ মুইং। তার পাখির ডাক যেটা, পাখির ডাকে কি বলে, চার্প, চার্প মানে কিচির মিচির করা, তাই না? সিংহের ডাককে কি বলে, গ্রোন, সিংহের ডাকে কি বলে, গ্রোন। ঠিক আছে, একজন লিখছে, হামিদুর রহমান লিখছে গরুর ডাকে বলে হাম্বা। তাহলে গরুর ডাককে হাম্বা বলে নাকি? আচ্ছা, গরুর ডাক হাম্বা, ওকে। তোমাদের ইয়ে আছে কিনা, অ্যাটেনশন সবার আছে কিনা নাকি বলো, অ্যাটেনশন আছে সবাইকে? আমার কথা বুঝতে পারতেছো কিনা? বোরিং লাগছে? না, ওকে, খুব বেশি লেন্দি করবো না ক্লাসটা। হ্যাঁ, আমরা 7টায় তো 9টায় শেষ করে দেবো ইনশাল্লাহ ক্লাসটা একটু। আচ্ছা দেখো, আমরা পরের এমসিকিউতে যাই, যে ডোন্ট ওরি আল্লাহ ইজ ড্যাশ আস, দুঃখ করো না আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন। তো সাথে বোঝাতে কোনটা হয়, ডি নাম্বার উইথ হবে। এগুলো খুব বেশি কঠিন না, খুব সহজ, একটু পড়লেই কিন্তু বোঝা যায় যে ডোন্ট ওরি আল্লাহ ইজ উইথ আস। ঠিক আছে, আল্লাহ আমাদের সাথে আছেন, কারোর সাথে থাকা বোঝাতে উইথ হয়, তাই না? আচ্ছা, দ্য অক্স ব্লো ড্যাশ দ্য স্ট্রেঞ্জার। তো তোমরা জানো যে ব্লো অ্যাট মানে কি তেড়ে আসা, মানে ষাঁড় বা গরুটি, পুরুষ গরুটি বা ষাঁড়টি, ষাঁড় কিন্তু না, ষাঁড় না, ষাঁড়, খেয়াল করো, পুরুষ গরুটি মানে এই স্ট্রেঞ্জার বা আগন্তুকের দিকে তেড়ে আসলো, খেয়াল করবা কিন্তু। তাহলে ব্লো অ্যাট মানে কি তেড়ে আসা, কারোর দিকে ধেয়ে আসা, আক্রমণ করতে আসা। ঠিক আছে, এখন খেয়াল করো আরেকটা গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু প্রিপজিশন সম্পর্কে কিছুটা আইডিয়া পেলাম, কারণ একটা টপিক নিয়ে পুরোপুরি আলোচনা করলে অনেক সময় লাগবে, এই জন্য আমরা খুব বেশি একটা টপিক নিয়ে থাকবো না, কিছুটা প্রত্যেক বিষয় নিয়ে আলোচনা করব। দেখো এখানে কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব, হ্যাঁ বলা আছে ইউজ অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব আছে এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাই না, অ্যাজ পার কনটেক্সট। তো এটা তোমাদের তো সিলেবাসে আছে, খুব গুরুত্বপূর্ণ। আমরা এখানে জাস্ট যে হট টপিক যেগুলো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে প্রশ্ন অহরহ আসে, যেগুলোতে কমন পসিবিলিটি খুব বেশি, এগুলো এখানে একটু দেখবো, খুব কেয়ারফুলি খেয়াল করবা। দেখো 1 নম্বরে বলা আছে আই উইশ। দেখো তোমরা একটা বিষয় মনে রাখবা, যে উইশের পরে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কি হয়, উইশের পরে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে কি হবে, ওন হবে। আই উইশ আই ওন দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য লটারি। তাহলে আই উইশ আই ওন দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য লটারি। তবে এখানে আমি তোমাদের একটু প্রসঙ্গক্রমে বলে রাখি, ওরা তোমরা যখন অ্যাডমিশন টেস্ট দিতে যাবা তখন ওরা কিন্তু একটা চালাকি করে। চালাকি জানো, চালাকি করে হচ্ছে এই যে লটারির শেষে এরকম একটা অ্যাডভার্ব উল্লেখ করে দেয়, ইয়েস্টারডে, খেয়াল করো। তো আমরা অনেকে কি করি জানো, যে উইশ থাকলে পাস্ট ইনডিফিনিট, তাহলে উইনের পাস্ট ফর্ম কি ওন দেই, কিন্তু আমরা শেষে খেয়াল করি না। আমরা চিন্তা করি যাক পাইছি, এরকম সহজ প্রশ্ন অ্যাডমিশনে আসছে, যাক সময় নষ্ট না করে আনসার দিয়ে দিই, আমরা কি করি ওন দেই। কিন্তু এখানে চালাকি কি করে দেখছো, ওই যে শেষে ইয়েস্টারডে, দেখো এরকম সেন্টেন্সে যদি শেষে কোনো অতীতকালীন অ্যাডভার্ব যেমন ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার থাকে, তখন কিন্তু সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এখানে কি হবে, যদি ইয়েস্টারডে থাকে তাহলে কিন্তু হ্যাড ওন হবে, হ্যাড ওন, পাস্ট পারফেক্ট টেন্স। তোমরা সবাই বুঝতে পারছো কিনা? দেখো যে উইশের পরে পাস্ট ইনডিফিনিট হয়, ঠিক আছে, কিন্তু যখনই অতীতকালীন কোনো সময়ের উল্লেখ থাকবে তখন কিন্তু এটা আবার পাস্ট পারফেক্ট হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা 2 নাম্বার, ইট ইজ টাইম। তোমরা জানো যে
ইট ইজ টাইম এর পরে কি হয় পাস্ট ইনডিফিনিট, ইট ইজ টাইমের পরে কি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ইউ কি হবে চেঞ্জড হবে, কি হবে চেঞ্জড, CHNAGED, তাহলে ইট ইজ টাইমের পরে পাস্ট ইনডিফিনিট, তাহলে কি হবে চেঞ্জড। তোমরা জানো পাস্ট ইনডিফিনিট লেখার নিয়ম কি V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 3 নম্বর হি স্পিক্স অ্যাজ ইফ, দেখো এই যে অ্যাজ ইফ, তারপর 9 নম্বরে অ্যাজ দো, হ্যাঁ খেয়াল করবা অ্যাজ ইফ অ্যাজ দো এদের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে পাস্ট ইনডিফিনিট, আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে পাস্ট পারফেক্ট। আমি এখানে একটু তোমাদের লিখি, খেয়াল করো, এই দেখো অ্যাজ ইফ অ্যাজ দো, তাই তো, এটা খেয়াল করো, তাহলে আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে কি হবে পাস্ট ইনডিফিনিট, আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে পাস্ট পারফেক্ট, ঠিক আছে। ধরো আমি এই যে 3 নম্বরে হি স্পিক্স, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরে কি পাস্ট ইনডিফিনিট, তাহলে অ্যাজ ইফ হি, আচ্ছা বলো তো হি কি ওয়াজ হবে না ওয়ার হবে, বলো তো হি ওয়াজ নাকি ওয়ার, বলতে পারবা? হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়াজ দ্য ওনার অফ দ্য ফার্ম অথবা ওয়ার দ্য ওনার অফ দ্য ফার্ম, বলো তো ওয়ার হবে, কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করো ওয়ার হবে কেন, তুমি চিন্তা করতে পারো যে হি থাকলে তো ওয়াজ হবে না, একটা বিষয় মনে রাখবা যে অ্যাজ ইফ অ্যাজ দো তারপর উইশ ফ্যান্সি এদের পরে কখনোই ওয়াজ হয় না, ওয়ার হয়। আমি আবার বলছি যে অ্যাজ ইফ অ্যাজ দো, হ্যাঁ অ্যাজ ইফ অ্যাজ দো, এরপরে উইশ ফ্যান্সি এদের পরে কখনোই ওয়াজ হয় না, যেমন আই উইশ শি ওয়ার দ্য কিং নাকি শি ওয়াজ দ্য কিং, অবশ্যই শি ওয়ার দ্য কিং, তাও অবশ্যই এই ক্ষেত্রে খেয়াল করবা যে কখনোই ওয়াজ হবে না, এখানে কি হবে ওয়ার হবে। আরেকটা বিষয় এখানে দেখো এই যে 3 নম্বরের শেষে একটা শব্দ আছে না ফার্ম, এই ফার্ম এই ওয়ার্ডটা খেয়াল করো, একটা হচ্ছে FA, আচ্ছা খেয়াল করো FARM আর একটা হচ্ছে FIRM, খেয়াল করো। আচ্ছা প্রথম ফার্ম অর্থ হচ্ছে খামার, তাই তো খামার, আর দ্বিতীয় ফার্ম অর্থ হচ্ছে কি দৃঢ়, ফার্ম মানে হচ্ছে দৃঢ় বা কঠোর, এটা মনে রাখবা। প্রথম ফার্মের অর্থ হচ্ছে খামার আর দ্বিতীয় ফার্ম কি দৃঢ় বা কঠোর, এটা মনে রাখবা FIRM যেটা। ওকে 5 নাম্বার দেখো, আচ্ছা 4 নাম্বার খেয়াল করো দ্য ম্যান স্পিক্স, হ্যাঁ অ্যাজ দো, একই নিয়ম, তাহলে এখানে কি হবে হি ওয়ার হবে, কিন্তু 4 নাম্বার কি হবে ওয়ার হবে, তাহলে 3 নম্বরেও ওয়ার হবে 4 নম্বরেও ওয়ার হবে। 5 নম্বরে তোমার একটা বিষয় খেয়াল করো, হ্যাঁ 5 নম্বরে এইখানে তোমার একটু মানে একটু কনফিউশনে পড়তে পারো, হ্যাঁ 5 নম্বরে খেয়াল করো যে ম্যানি, এখানে দেখো ম্যানির পরে কিন্তু এ আছে, খেয়াল করছো ম্যানি এ, খুব ভালো করে খেয়াল করবা। আমরা কিন্তু অনেক চিন্তা করি যে ম্যানি থাকলে তো প্লুরাল ভার্ব হয়, না ম্যানি এ যদি থাকে তাহলে এরপরে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। আমি আবার বলছি ম্যানি এর পরে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, যেমন আচ্ছা বলো তো ম্যানি এ বয় না বয়েজ হবে, অবশ্যই বয় হবে, বয়েজ হবে না। ইজ হবে না আর হবে, অবশ্যই ইজ হবে। তাহলে ম্যানি এ বয় ইজ কামিং, তাহলে এখানে কিন্তু ম্যানি এ বয় কি রুইন হবে না রুইন্স হবে, অবশ্যই রুইন্স হবে। আর ভার্বের সাথে এস হওয়ার মানে হচ্ছে সেটা সিঙ্গুলার। তোমরা এখানে একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করবা, আমরা যদি কোনো নাউনের সাথে এস যোগ করি তাহলে সেটা কিন্তু সেই নাউনটা প্লুরাল হয়, কিন্তু আমি যদি ভার্বের সাথে এস যোগ করি তাহলে সেটা কিন্তু সিঙ্গুলার হয়। তাহলে এই এসটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম ফাংশন করে, খেয়াল করো কিন্তু। যেমন একটা পুরুষ যদি একজন নারী যদি টিপ ব্যবহার করে ওটা ঠিক আছে ভালো, সেটা কিন্তু ইট অ্যাডস টু হার বিউটি, কিন্তু একজন পুরুষ যদি টিপ নেয় কপালে তাহলে কি সে এই টিপ কি তার মানে তার সৌন্দর্য বৃদ্ধি করে নাকি তার পুরুষত্ব নষ্ট করে, বলো তো কোনটা হয়? অপোজিট না? তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো, তুমি যদি নাউনের সাথে এস যোগ করো তাহলে সেটা প্লুরাল হবে, আর যদি ভার্বের সাথে এস যোগ করো সেটা কি হবে সিঙ্গুলার হবে, এটা মনে রাখবা কিন্তু। ওকে 6 নাম্বার দেখো নাইদার অফ দ্য টু বয়েজ, হ্যাঁ
এই যে নাইদার, নাইদার যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়। তাহলে এখানে বি ভার্ব, তাহলে বি ভার্ব কি এম ইজ আর ওয়াজ, তাহলে এখান থেকে আমরা কি ব্যবহার করব, ইজ ব্যবহার করব। যদিও এখানে টু বয়েজ আছে, তোমার কিন্তু টু বয়েজের দিকে তাকানোর কোনো দরকার নেই, কারণ নাইদার যদি সাবজেক্ট হয় ভার্ব কি হয়, অবশ্যই সিঙ্গুলার। তাহলে নাইদার অফ দ্য টু বয়েজ অবশ্যই কি হবে, ইজ হবে। এবার দেখো 7 নম্বরে হোয়াইল ড্যাশ। আচ্ছা, যদি হোয়াইলের পরে সরাসরি এরকম ভার্ব থাকে, চোখ বন্ধ করে আইএনজি যোগ করে দিবা। আমি আবার বলছি, হোয়াইলের পরে যদি কোনো গ্যাপে ভার্ব দেওয়া থাকে তাহলে তুমি অবশ্যই চোখ বন্ধ করে আইএনজি দিয়ে দিবা। তাহলে কি হবে, হোয়াইল ওয়াকিং, হোয়াইল ওয়াকিং। আর যদি হোয়াইলের পরে মানে কোনো সাবজেক্ট দেওয়া থাকে তখন তুমি একটা বি ভার্ব দিবা, তারপর আইএনজি, যেমন হোয়াইল আই ওয়াজ ওয়াকিং, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং। কিন্তু এখানে যেহেতু কোনো সাবজেক্ট নেই, আমরা হোয়াইলের পরে সরাসরি ভার্ব প্লে কি করব, আইএনজি যোগ করব। ওকে, 8 নাম্বার দেখো 20 মাইলস। হ্যাঁ, 20 মাইলস, 20 মাইল। এটা তুমি দেখে ভাবতে পারো যে তো অনেকগুলো মাইল, তো একটা না দুইটা না 20-20টা মাইল। হ্যাঁ, তাহলে তো এখানে আর হবে না। শোনো, যদি এরকম এই যে টাইম, মানি, ডিস্টেন্স এগুলোর যদি নির্দিষ্ট পরিমাণ বোঝাই, হ্যাঁ, সময়, দূরত্ব, এগুলো নির্দিষ্ট পরিমাণ বোঝালে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। কি হবে, এখানে কিন্তু ইজ হবে। তাহলে 20 মাইলস ইজ নট এ গ্রেট ডিস্টেন্স নাওএডেজ। বলা হচ্ছে যে এখনকার যুগে 20 মাইল কোনো দূরত্বই না, এখনকার যুগে 20 মাইল কোনো দূরত্বই না। জাকারিয়া হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আচ্ছা, এরপরে 9 নাম্বার খেয়াল করো, হি সেইড, সে বলেছিল দ্যাট হি ড্যাশ হোম দ্য নেক্সট ডে। আচ্ছা, দ্য নেক্সট ডে, দেখো এখানে একটা বেশি খেয়াল করো, সেইট কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ এখানে, এবং সেইট এখানে কি পাস্ট টেন্স, আর এখানে দ্যাট থেকে শুরু করে এটুকু কি সাবঅর্ডিনেট ক্লজ। খেয়াল করো, হি সেইড হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট হি গো হোম দ্য নেক্সট ডে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা যেটা মনে রাখবো যে প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজও পাস্ট টেন্স হয়। আমি আবার বলছি যে প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজও কি হবে, পাস্ট টেন্স। এখন প্রশ্ন হচ্ছে পাস্ট টেন্স যদি হয় তাহলে আমরা গো এর পাস্ট টেন্স ওয়েন্ট রাখলাম, আবার আরেকটা রাখতে পারি উড গো রাখতে পারি। কি রাখতে পারি, উড গো। দেখো তো তোমাদের কোন অপশনটা বেটার মনে হয়, হি সেইড দ্যাট হি ওয়েন্ট হোম দ্য নেক্সট ডে অথবা হি উড গো হোম দ্য নেক্সট ডে, কোনটা হবে বলো তো, বলো। অথবা আমি এখানে রাখি হ্যাড গন রাখলাম। দেখো, হি সেইড দ্যাট হি ওয়েন্ট উড গো অথবা হ্যাড গন হোম দ্য নেক্সট ডে, কোনটা হতে পারে বলো তো? প্রজাপতি জাহান পিসি কি বলছে, উড গো। আচ্ছা, তারপর নিশাদ জাহান ওয়েন্ট, এম রহমান ফাইম, আচ্ছা, তারপরে আচ্ছা খেয়াল করো। ওকে, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। শোনো, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে দ্য নেক্সট ডে। এই দ্য নেক্সট ডে কিন্তু গুরুত্বপূর্ণ, পরের দিন। দেখো, এটা কিন্তু ভবিষ্যৎ নির্দেশ করতেছে। যদি ভবিষ্যৎ নির্দেশ করে, নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার এরকম যদি থাকে তাহলে অবশ্যই উড প্লাস V1 কি হবে, উড প্লাস, তাহলে এখানে কিন্তু উড গো হবে। হি সেইড দ্যাট হি উড গো হোম দ্য নেক্সট ডে। আশা করি বুঝতে পারছো। তাহলে এই প্রশ্নের আনসার কিন্তু ওই যে নেক্সট শব্দটার ভিতরে আছে। কিন্তু এই জন্য প্রত্যেক সেন্টেন্সের ভিতরে কিন্তু আনসার দেওয়া থাকে, এটা ক্লু দেওয়া থাকে। তুমি যখন অ্যাডমিশন টেস্টে জয়েন করবা দেখবা প্রশ্নগুলো কিন্তু খুব কঠিন বলবে না, প্রশ্নের ভিতরে আনসার দেওয়া থাকে। যদি তুমি সেটা ইজিলি আইডেন্টিফাই করতে পারো দেখবা যে তোমার জন্য প্রশ্নটা একেবারে খুবই সহজ। ঠিক আছে, 10 নাম্বার দ্য ডক্টর। তোমরা জানো, আচ্ছা তোমরা এটা তো জানো যে অতীতকালে যদি দুইটা ঘটনা ঘটে, যেটা বেশি আগে ঘটে পাস্ট পারফেক্ট, আর যেটা অপেক্ষাকৃত পরে ঘটে পাস্ট ইনডিফিনিট, এটা আমরা জানি। তবে এখানে শর্টকাট যে নিয়ম তোমরা জানো যে বিফোরের আগে কি হয়, পাস্ট পারফেক্ট, বিফোরের আগে কি হয়, আর বিফোরের পরে কি হয়, পাস্ট ইনডিফিনিট। খেয়াল করো, বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয় আর বিফোরের পরে কি হয়। সাজিদুল ইসলাম বলছে স্যার ওয়েন দিলে হবে না, ওয়েন দিলে হবে না, এটা ভুল হবে। আচ্ছা, তাহলে
দ্য ডক্টর কি হবে পাস্ট পারফেক্ট, বিফোরের আগে কি হয় পাস্ট পারফেক্ট, তাহলে কি হবে হ্যাড কাম, হ্যাড কাম। তাহলে কি বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয় আর বিফোরের পরে হয় পাস্ট ইনডিফিনিট। ওকে, দেখো 11 নাম্বার দ্য ডক্টর কেম, তোমরা জানো যে আফটারের পরে কিন্তু পাস্ট পারফেক্ট হয়, তাহলে দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট, তাহলে কি হবে হ্যাড ডাইড, হ্যাড ডাইড। তাহলে আমরা কি বুঝলাম যে পাস্ট পারফেক্ট টেন্সের অবস্থান হচ্ছে বিফোরের আগে আফটারের পরে। আমি আবার বলছি, পাস্ট পারফেক্ট টেন্স অবস্থান কোথায়, বিফোরের আগে আফটারের পরে, বিফোরের আগে আফটারের পরে, মনে রাখবা এটা। আর বাকি জায়গায় পাস্ট ইনডিফিনিট বসে। 12 নাম্বার ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, খেয়াল করো এই যে 12 নাম্বার ইংলিশ, খেয়াল করো। আচ্ছা, ইংলিশ কিন্তু একটা বস্তু বা আইডিয়া বা ভাষা যাই বলো, এটা একটা অবজেক্ট বলতে পারো, মানে অবজেক্ট সাবজেক্ট হয়েছে। তো যখন কোনো বস্তু সাবজেক্ট হয়, অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট হিসেবে কাজ করে, তখন সেটা কিন্তু প্যাসিভ হয়। কি হয় প্যাসিভ। আমরা জানি যে প্যাসিভের স্ট্রাকচার কি, বি ভার্বের পরে V3, তাহলে এটা কি হবে ইজ স্পোকেন হবে, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে ইংরেজি বলা হয়ে থাকে বা বলা হয়। 13 নাম্বার দেখো হি হ্যাজ এক্সপেল ফ্রম, আচ্ছা দেখো সে পরীক্ষার হল থেকে, মানে এই হি বলতে আসলে একজন পরীক্ষার্থীকে বোঝাচ্ছে বা ক্যান্ডিডেটকে বোঝাচ্ছে। এখন বলো তো ক্যান্ডিডেট কি নিজে এক্সপেল করে না এক্সপেলড হয়, বলো তো কি হয়, বলো পরীক্ষার্থী এক্সপেল করে না এক্সপেল হয়, বলো, বলতে পারবো পরীক্ষার্থী এক্সপেল হয় না এক্সপেল করে, এক্সপেল হয়, তাই তো, প্যাসিভ তার মানে অন্যের দ্বারা হয়। তোমরা জানো যে আচ্ছা পারফেক্ট টেন্সের প্যাসিভে কিন্তু বিন বসে, মানে তুমি সেটা প্রেজেন্ট পারফেক্ট বলো, পাস্ট পারফেক্ট বলো আর ফিউচার পারফেক্ট, এই পারফেক্ট টেন্সের প্যাসিভে কি বসে বিন বসে, BEEN। আর যদি তুমি কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করো সেক্ষেত্রে বিং হয়, BEING। আমি আবার বলছি, তুমি যদি কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করো বিং হবে BEING, আর যদি পারফেক্ট টেন্সের প্যাসিভ করো কি হবে বিন হবে BEEN। তাহলে এখানে দেখো হি হ্যাজ, এটা প্যাসিভ হবে হি হ্যাজ বিন, এরপরে কি এক্সপেলড, এক্সপেলড সে বহিষ্কৃত হয়েছে পরীক্ষার হল থেকে, ঠিক আছে। আচ্ছা তোমরা কি জানো পরীক্ষা দেওয়া, খেয়াল করো, আচ্ছা যেমন একজন স্টুডেন্ট, খেয়াল করো একজন স্টুডেন্ট কিন্তু একজন স্টুডেন্ট, খেয়াল করো আমরা জানি যে একজন স্টুডেন্ট পরীক্ষা দেয়, তাই না, পরীক্ষা কি করে পরীক্ষা দেয় আর টিচার পরীক্ষা নেয়। এখন দেখো এই স্টুডেন্ট কি হবে, গেভ দ্য এক্সাম না টুক দ্য এক্সাম, বলো তো কি হবে, মানে একজন ছাত্র কি পরীক্ষা দেয় না নেয়, টেক, আর টিচার কি হবে গিভ। একটু উল্টা খেয়াল করো, মানে স্টুডেন্টের ক্ষেত্রে পরীক্ষার, স্টুডেন্টের ক্ষেত্রে টেক হবে আর টিচারের ক্ষেত্রে কি হবে গিভ হবে। তাহলে ছাত্রটা পরীক্ষা দিল, এটা কি হবে ট্রান্সলেশন, দ্য স্টুডেন্ট টুক দ্য এক্সাম, দ্য স্টুডেন্ট টুক দ্য এক্সাম। কিন্তু শিক্ষক পরীক্ষা নিল কি হবে, দ্য টিচার গেভ দ্য এক্সাম। তুমি এক্ষেত্রে মনে রাখার ক্ষেত্রে কোশ্চেন পেপারটা চিন্তা করো, খেয়াল করবা তুমি যখন পরীক্ষার হলে যাও একটা প্রশ্নপত্র থাকে না, ধরো ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে গেলে প্রশ্নপত্র দেওয়া হবে। আচ্ছা বলো তো এই প্রশ্নপত্র মানে আদান প্রদানের ক্ষেত্রে ছাত্র কি করে, নেয় না দেয়, কোনটা বলো তো। মানে আমি জাস্ট তোমাদের এটা সহজ করার জন্য বলছি যে মানে যাতে মনে থাকে, মানে যাতে তুমি কানেক্ট করতে পারো, ঠিক আছে। মানে একজন ছাত্র যখন পত্রটা বিলি করায়, ছাত্র প্রশ্নপত্র দেয় না নেয়, ছাত্র কিন্তু প্রশ্নপত্র নেয়, তাহলে নেওয়ার ইংরেজি কি গিভ। এই জন্য কি হবে দ্য স্টুডেন্ট, সরি ছাত্র কি করে প্রশ্নপত্র নেয় কি হবে, তাহলে টেক, তাহলে কি হবে দ্য স্টুডেন্ট টেক্স দ্য এক্সাম, তাই তো। আর শিক্ষক কি করে প্রশ্নপত্র দেয়, এই জন্য কি হবে দ্য টিচার গিভস দ্য এক্সাম, মনে থাকবে। তাহলে এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করো যে এই টেক আর গিভের পার্থক্যটা, ঠিক আছে। এজন্য মানে কিছু সহজ যেভাবে মনে রাখা যায় আর কি, এভাবে মনে রাখতে হবে। যেমন এর আগে তোমাদের এর আগে কয়েক বছর আগে ইন্টারমিডিয়েট এক ছাত্র বলতেছে যে স্যার এই যে তোমরা এটা জানো সবাই যে এই যে এই স্পেলিংটা খেয়াল করো, PSPELL
ওয়াই সি এইচ ও সাইকোলজি, তাই না? তো তোমরা জানো যে এটা সাইকোলজি। দেখো সাইকোলজি অত তো এটা তো এস দিয়ে শুরু হওয়ার কথা, কিন্তু এটা কিন্তু পি দিয়ে শুরু হয়েছে, খেয়াল করছো? এটা পি দিয়ে শুরু হয়েছে। এখন সে বলতেছে স্যার এটা মনে রাখার একটা সহজ উপায় আছে। কি? সে বলতেছে পিসি চলো যাই, পিসি চলো যাই, মানে এটা কেন? মনে রাখার জন্য। তারপর আরেকটু বলি, দেখো এই যে খেয়াল করো, এই যে এই ওয়ার্ডটা খেয়াল করো, কোশ্চেনায়ার। তোমরা জানো যে কোশ্চেনায়ার মানে কি? প্রশ্নাবলী। কোশ্চেনায়ার মানে কি? প্রশ্নাবলী। তাই এটা মনে থাকে না। তো এখন দেখো সে কি বলছে যে কোশ্চেন নাই রে, কোশ্চেন নাই রে, মানে যার যেভাবে মনে থাকে আর কি। কোশ্চেন মানে কি? প্রশ্ন, আর নাই রে মানে কি? নেই। যেমন আজকে একজন আমাদের পরিচিত ভাই বলতেছে কি, খেয়াল করো, এই যে অগমেন্ট, খেয়াল করো, তার নাকি অগমেন্ট অথবা অগমেন্ট শব্দটা অনেকের মনে থাকে না। তোমরা জানো যে অগমেন্ট মানে কি? বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, এটা মনে থাকে না। এখন সে এটা মনে রাখার জন্য কি একটা সিস্টেম বের করছে, খেয়াল করো, যে যে অগাস্ট, খেয়াল করো, অগাস্ট হচ্ছে কি? শোকের মাস। তাহলে এই অগাস্ট মাসে শোক বৃদ্ধি পায়, খেয়াল করো। অগাস্ট হচ্ছে কি? শোকের মাস। কারো কারো জন্য শোকের মাস এই অগাস্ট। এখন এই অগাস্টে শোক বৃদ্ধি পায়, এই জন্য সে অগাস্ট মনে রাখছে যে অগাস্ট মাসে শোক বৃদ্ধি পায়, তাহলে অগাস্ট মানে বৃদ্ধি, অগমেন্ট মানে বৃদ্ধি পাওয়া। খেয়াল করো, অগাস্ট মাসে কি হয়? শোক বৃদ্ধি পায়, এই জন্য অগমেন্ট মানে কি? বৃদ্ধি পাওয়া বা বৃদ্ধি করা। জাস্ট তুমি যেভাবে মনে রাখতে পারো আর কি। যেমন সুনামি, তোমরা জানো যে আচ্ছা মিথ্যা তুমি 10 পেপার, হামিদুর রহমান শামীম বলছে মিথ্যা তুমি 10 পেপার, গুড, ঠিক আছে। তার যেমন সুনামি, আচ্ছা সুনামি কিন্তু টি দিয়ে শুরু হয়েছে, TSUNAMI, সুনামি, ঠিক আছে, টি দিয়ে শুরু হয়েছে। এনিওয়ে আমরা পয়েন্টে আসি, আমি একটু জাস্ট লাইনচ্যুত হয়ে যাচ্ছি মনে হচ্ছে। আচ্ছা 14 নাম্বার খেয়াল করো, ক্রিকেট। দেখো ক্রিকেট কিন্তু নিজে খেলে না, এটা অন্যের দ্বারা খেলা হয়। তাহলে যেহেতু অবজেক্ট সাবজেক্টের কাজ করতেছে, বুঝতেই পারছো এটা প্যাসিভ হবে, তাই না? আচ্ছা তাহলে কি হবে? ক্রিকেট ইজ প্লেড হবে। ক্রিকেট কি হবে? ইজ প্লেড, অর্থাৎ এটা প্যাসিভ হবে। ক্লিয়ার? এরপরে 15 নাম্বার দেখো, আই নিউ দ্যাট হি উইল নট কাম টু মি ফর হিজ পার্সোনাল পারপাস। দেখো আই নিউ, দেখো এটা কিন্তু পাস্ট টেন্স। আই নিউ, খেয়াল করবো, আই নিউ দ্যাট। এখন যেহেতু পাস্ট টেন্স, তাহলে এখানে কিন্তু আমরা উইল নট দিতে পারবো না, উইল নট কাম দিতে পারবো না। কি দেবো? এখানে আমরা পাস্ট ফর্ম ব্যবহার করবো। কি করবো? উড কাম, উড নট কাম। দেখো এই যে আই নিউ, দেখো আমরা যদি এখানে আই নো দিতাম, এখানে খেয়াল করো, আই নো প্রেজেন্ট টেন্স, তখন কিন্তু আমরা এখানে উইল নট দিলে সমস্যা ছিল না। যেহেতু প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স আছে, আই নিউ, এই পাস্ট টেন্স থাকার কারণে অবশ্যই কিন্তু এখানে উইল দেওয়া যাবে না, উইলের পাস্ট ফর্ম উড দিতে হবে। তাহলে আই নিউ দ্যাট হি উড নট কাম টু মি ফর হিজ পার্সোনাল পারপাস, আমি জানতাম যে সে তার ব্যক্তিগত উদ্দেশ্যে আমার কাছে আসবে না। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? এরপরে দেখো 16 নাম্বার, এ নাম্বার অফ। তোমরা মনে রাখবা, আচ্ছা এ নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, তাহলে এখানে কিন্তু কি হবে? আর হবে। আমি আবার বলছি, এ নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, তাহলে এ নাম্বার অফ স্টুডেন্টস আর হবে। কিন্তু দা নাম্বার অফ যদি হয়, দা নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, তাহলে বি ভার্ব কি হবে? ইজ হবে। দা নাম্বার অফ ডেজ ইন এ উইক ইজ 7। ঠিক আছে, মানে এক সপ্তাহে দিনের সংখ্যা, সপ্তাহে দিনের সংখ্যা কত? 7। তাহলে এ নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, আর দা নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, এটা মনে রাখবা। এরপরে দেখো নো সুনার হ্যাড দ্য বেল। আচ্ছা তোমরা জানো যে নো সুনার হ্যাড আছে, তাহলে হেডের পরে কি হয়? V3। হেডের পরে কি হয়? V3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে নো সুনার হ্যাড দ্য বেল রিং র্যাং রাং হবে, RUNG। ঠিক আছে, নো সুনার হ্যাড দ্য বেল রাং দেন, এবং তোমরা জানো যে দেনের পরে কি হয়? পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে ইন্টারের পাস্ট ইনডিফিনিট কি হবে? এন্টার্ড, এন্টার্ড। তাহলে কি হলো? নো সুনার হ্যাড দ্য বেল রাং দেন দ্য টিচার এন্টার্ড। আবার দেখো নো সুনারের জায়গায় তুমি স্ক্যাসলিও দিতে পারো, সমস্যা নেই, একই জিনিস। হ্যাঁ, নো সুনার বলো আর স্ক্যাসলি বলো, এরপর হ্যাড আছে না, হ্যাড হি, তাহলে কি হবে? V3 হবে, হ্যাড হি অ্যারাইভড,
arrived at the bus stand when, তাই তো, when এরপর কি past indefinite, when the bus left, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে তোমরা একটা বিষয় মনে রাখতে পারো যে নো সুনার স্ক্যাসলি নিয়ম কিন্তু একই। এখানে তোমরা একটা শর্টকাট মনে রাখবা যে সেটা হলো, দেখো যে নো সুনার থাকলে এরপরে কিন্তু কনজাংশন কি হয়, দেন হয়, মনে রাখবা। আর যদি স্ক্যারসলি ব্যবহার করো, স্ক্যারসলি, তাহলে এরপরে কিন্তু কি হয়, হোয়েন হয়, ঠিক আছে। তাহলে নো সুনারের পরে কি হয়, দেন হয়, কিন্তু স্ক্যারসলি হলে কি হয়, হোয়েন হয়। কিন্তু তুমি যদি হার্ডলি ব্যবহার করো, খেয়াল করো, যদি হার্ডলি ব্যবহার করো, হার্ডলি, তাহলে হার্ডলি থাকলে কি হয়, হোয়েন বা বিফোর। এই বিষয়গুলো একটু মাথায় রাখবা যে নো সুনার থাকলে দেন, স্ক্যারসলি থাকলে হোয়েন, হার্ডলি থাকলে হোয়েন বা বিফোর, ঠিক আছে। শেষের প্রশ্নটা মানে 20 নাম্বার, দেখো বিজনেস লেটার্স, খেয়াল করো, এই যে বিজনেস লেটার্স, দেখো এই যে উপরে কিন্তু ইয়ে দেওয়া আছে, ইনভার্টেড কমা দেওয়া আছে, এটা কিন্তু একটা বইয়ের নাম শেষে দেওয়াই আছে। অনেকে চিন্তা করতে পারে যে লেটারের সাথে এস আছে তাহলে আর হবে না, এখানে কি হবে, ইজ হবে, এখানে কিন্তু আর হবে না। বিজনেস লেটার্স ইজ এ ফাইন বুক, এটা একটা ভালো বই, তাই না। দেখো আমি এখানে এই যে কিছু কি ব্যবহার করলাম, মানে কিছু যে বেসিক বিষয়গুলো আলোচনা করলাম, জাস্ট এখানে কয়েকটি এমসিকিউ দেওয়া আছে। দেখো 1 নম্বর, শি লাইকস ড্যাশ অ্যাডভেঞ্চার বুক, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 2023-24 সালে প্রশ্নটা এসেছিল। তো তোমরা এখানে একটা বিষয় মনে রাখবা যে লাইক ভার্বের পরে কিন্তু সাধারণত জিরান্ড হয়, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হয়। কি হয়, ভার্ব প্লাস আইএনজি, তাহলে কি হবে, শি লাইকস রিডিং হবে। তো মনে রাখবা কি যে লাইক ভার্বের পরে সাধারণত জিরান্ড অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হবে, ঠিক আছে। এরপরে দেখো 2 নম্বর, ইট ইজ টাইম। আচ্ছা তোমাদের কিন্তু আজকে বলা হয়েছে যে ইট ইজ টাইম এর পরে কি হয়, পাস্ট ইনডেফিনিট, তাই না। তাহলে দেখো তো কোনটা হতে পারে, ইট ইজ টাইম উই ড্যাশ দ্য প্রজেক্ট, স্টার্টেড, স্টার্টিং, স্টার্ট আপ, কোনটা হবে বলো, একটু কমেন্টে জানাও, বলো কি হবে। আচ্ছা এখানে কি হবে, স্টার্টেড হবে, বি ইউনিট, সরি বি নাম্বার হবে, ঠিক আছে। এরপরে 3 নম্বর, দ্য ইকোনমিক রিসেশন, অর্থনৈতিক যে মানে মন্দা, রিসেশন মানে কি মন্দা, মিনস দ্যাট সাম অফ আওয়ার এমপ্লয়িজ ড্যাশ রিডান্ডেন্ট ইন দ্য কামিং ইয়ার্স, ঠিক আছে। আচ্ছা এখন এই প্রশ্নটা একটু খেয়াল করো, দেখো দেখো তো তোমরা একটু চিন্তা করো কোনটা আনসার হতে পারে। দেখো এখানে একটা বিষয় খেয়াল করো, এই যে ইন দ্য কামিং ইয়ার্স মানে কি, ইন দ্য কামিং ইয়ার্স মানে হচ্ছে ভবিষ্যতে। তাহলে ভবিষ্যতে যদি হয় তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, তাই তো। তারপরে আবার শুড বি মেকিং, এটাও অর্থ হয় না। এখন প্রশ্ন হচ্ছে বি আর ডির ভিতরে খেয়াল করো যে মে বি মেড নাকি উড বি মেকিং। দেখো এটা কিন্তু প্যাসিভ হবে, তো প্যাসিভ যেহেতু হবে তাহলে উড বি মেকিং কিন্তু হবে না, তাহলে আমাদের আনসার কি, বি নাম্বার হবে। তাহলে ইকোনমিক রিসেশন মিনস দ্যাট সাম অফ আওয়ার এমপ্লয়িজ মে বি মেড রিডান্ডেন্ট ইন দ্য কামিং ইয়ার্স, ঠিক আছে। তো এই ধরনের অপশনসগুলো যখন আসে তখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের অর্জিত জ্ঞান দিয়ে আমরা অপশনগুলো ছাঁটাই করব, রিডাকশন করব, ঠিক আছে, অপশনগুলো বাদ দেবো, তাহলে আমাদের সঠিক আনসারটা খুব সহজেই চলে আসবে। এরপর 4 নাম্বার, দেখো তোমরা জানো যে আচ্ছা অ্যাজ সুন অ্যাজ যদি মানে কোনো সেন্টেন্স যদি অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হয় সাধারণত উভয় ক্লজ কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাই না। আমি আবার বলছি যে কোনো সেন্টেন্স যদি অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হয় সাধারণত তার কি হয়, দুইটা ক্লজ বা দুইটা বাক্যাংশই কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাই না। তাহলে অ্যাজ সুন অ্যাজ আই কেম ইন শি ড্যাশ দ্য রুম, তাহলে কোনটা হবে আনসার, আনসার হবে ডি নাম্বার, শি লেফট দ্য রুম, ঠিক আছে। তো দেখো খুব সহজেই কিন্তু আমরা এগুলো কিন্তু রিয়াল কোশ্চেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছিল। তো দেখো আমরা যদি এই বিষয়টা জানি খুব সহজেই কিন্তু আনসার করতে পারি, তাই না, এটা নিয়ে টেনশনের কিছু নেই। আচ্ছা এরপর 5 নাম্বার তোমরা একটা বিষয় খেয়াল করো, সিন্সের বিষয়টা মাথায় রাখবে যে সিন্স, খেয়াল করো সিন্সের ক্ষেত্রে এই নিয়মটা মনে রাখবা যে
সিন্সের দুইটা নিয়ম খুব ভালোভাবে মনে রাখবা, সেটা হলো যে সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পরে পাস্ট ইনডিফিনিট হয়, আর সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে পাস্ট পারফেক্ট হয়। তাহলে এই বিষয়টা একটু মাথায় রাখবা, এই দুইটা নিয়ম খেয়াল করো যে সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে পরে পাস্ট ইনডিফিনিট, আর সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে পাস্ট পারফেক্ট। এটার অর্থটা কেমন হয় জানো? এর অর্থ হচ্ছে এরকম নেগেটিভ মিনিং দেয় যে 10 বছর হয়ে গেল আমি তোমাকে দেখিনি, 5 দিন হয়ে গেল আমি তোমার সাথে কথা বলিনি, 2 সপ্তাহ হয়ে গেল তোমার সাথে আমার কোনো দেখা নাই। এটা কিন্তু নেগেটিভ মিনিং দেয়, ঠিক আছে, এই সিন্সের অর্থটা। যেমন তুমি যদি বলতে চাও যে 10 দিন চলে গেছে আমি তোমাকে দেখিনি, তাহলে আমরা বলতে পারি কি ইট হ্যাজ বিন 10 days, অথবা আমরা বলতে পারি 10 days হ্যাভ পাস্ট সিন্স আই মেট ইউ। অর্থাৎ এটা কিন্তু নেগেটিভ মিনিং দেয়। তাহলে আমরা এখানে যদি চিন্তা করি যে এই যে 5 নম্বর কোশ্চেনটা খেয়াল করো, 5 নম্বর কোশ্চেনে আমাদের কিন্তু সিন্সের আগে ব্যবহার করতে হচ্ছে, তাই না? মানে আগে কি হবে এটা বের করতে হলে তাহলে আমাদের পরে দেখতে হবে। দেখো সিন্সের পরে দেখো আই লাস্ট ভিজিটেড, খেয়াল করো এই যে ভিজিটেড এটা পাস্ট ইনডিফিনিট। আচ্ছা দেখো তো সিন্সের আগে যদি সিন্সের পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, এই জায়গায় খেয়াল করো সিন্সের পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আগে নিশ্চয়ই আমরা দুইটা অপশন ব্যবহার করতে পারি, হয় প্রেজেন্ট ইনডিফিনিট না হলে প্রেজেন্ট পারফেক্ট। আমি আবার বলছি সিন্সের পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে নিশ্চয়ই আগে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট বসে। তাহলে আমরা কি কি খুঁজবো? অপশন প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট। এখন দেখো 10 years, তাই তো, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ প্রেজেন্ট টেন্স, তাহলে বি নাম্বার প্রথমে বাদ দিতে পারি কারণ এটা পাস্ট ইনডিফিনিট, সি নাম্বারও বাদ দিতে পারি কারণ এটা পাস্ট পারফেক্ট, তাই তো, আবার ডি নাম্বারও বাদ দিতে পারি এটাও পাস্ট ইনডিফিনিট। তাহলে আমাদের আনসার কি এ নাম্বার হবে। দেখো এটা কিন্তু খুব ইজিলি আমরা এটা মানে খুব 20 সেকেন্ডের ভিতরে আনসার করা সম্ভব, 20 সেকেন্ড তারও কম সময়ে আনসার করা সম্ভব যদি আমাদের এই বিষয়টা ক্লিয়ার থাকি। ঠিক আছে, তোমাদের কি বোরিং লাগছে কিনা বলো, একটু কমেন্টে জানাও বোরিং লাগছে। আচ্ছা, এবং যারা এখন পর্যন্ত কোচিংয়ে ভর্তি হওনি, ফোকাসে যারা এখনো ভর্তি হয়ে যাওনি, তোমরা নিঃসংকোচে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। কারণ আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের পক্ষ থেকে যে তোমাদের সার্ভিস দেওয়ার, এবং ফোকাসের ক্লাসগুলো করলে বুঝবা যে আসলে খুব মানে তারা খুবই ডেডিকেটেড। যারা এখনো ভর্তি হওনি মানে তোমরা নিঃসংকোচে আমাদের উপর ভরসা রাখতে পারো। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে তোমাদের সর্বোচ্চ সার্ভিস দেওয়া, ঠিক আছে। এবং তোমরা ফোকাসের যারা আগের ব্যাচে যারা ছাত্র ছিল তাদের কাছ থেকে যদি একটু ফিডব্যাক নাও তাহলে বুঝবা যে ফোকাসের অনলাইন অফলাইন প্রত্যেকটা ক্লাস আমাদের শিক্ষকরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে নেওয়ার চেষ্টা করেন বা নেন, ঠিক আছে। এই জন্য এখনও যারা ভর্তি হওনি অবশ্যই ভর্তি হবা, এবং পাশাপাশি তোমার বন্ধুদের অবশ্যই জানাবা এটা, ঠিক আছে। এনিওয়ে আমরা পরের প্রশ্ন দেখি, পরে কি আছে। আচ্ছা 6 নাম্বার 3/4 অফ দ্য আর্থ সারফেস। দেখো আচ্ছা কোন সেন্টেন্সের প্রথমে খেয়াল করো এই যে 3/4, খেয়াল করো 3/4 এটাকে বলে ফ্র্যাকশন বা ভগ্নাংশ। যেমন দেখো আমি যদি এখানে এরকম লিখি, আমি সেন্টেন্সটা লিখি দেখো 1/3, তাহলে কি এটাকে কি লিখবো 1-3। এই প্রশ্নটা একটু খুব সহজে দেখবা 1/3। আচ্ছা আমি যদি এরকম লিখি যে 2/3, খেয়াল করো তাহলে কি লিখবো 2-3 নাকি থার্ডস হবে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করো কিন্তু সবাই, যে আমি আচ্ছা উপরে যেটা থাকে সেটাকে বলে লব আর নিচে কি থাকে হর, উপরে লব নিচে হর, তাই তো, এটাকে বলে ফ্র্যাকশন বা ভগ্নাংশ। দেখো লব যদি 1 হয় তাহলে হরের সাথে কিন্তু এস হবে না, আর লব যদি 1-এর বেশি হয় যে 2, 3 ইত্যাদি তাহলে হরের সঙ্গে কি এস হবে, তাই না। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করো 1/3 দেখো অফ দ্য বুকস ইজ অথবা আর রেড, তাই তো। আচ্ছা এরপরে 2/3 অফ দ্য বুক
ইজ অথবা আর রেড। খেয়াল করো। আচ্ছা আমি এখানে যে দুইটা সেন্টেন্স লিখছি খেয়াল করো, এই যে এটা এবং এটা। হ্যাঁ, তো দেখো তো প্রথম সেন্টেন্স ইজ হবে না আর হবে, আবার দ্বিতীয় সেন্টেন্স ইজ হবে না আর হবে। একটু তোমার কমেন্টে জানাও তো সবাই। প্রথম সেন্টেন্সে দেখো কি হবে, ইজ না আর দ্বিতীয় সেন্টেন্সে ইজ না হার। বলো। আচ্ছা এখানে তোমরা একটা বিষয় খেয়াল করো, এরকম যদি ভগ্নাংশ যদি সাবজেক্ট হয়, ফ্র্যাকশন, খেয়াল করো এই যে 1/3, এখন তোমরা এই 1/3 দেখে চিন্তা করতেছো ভার্ব হবে সিঙ্গুলার, না এটা কিন্তু আসলে প্রকৃত সাবজেক্ট না। সাবজেক্ট কোনটা? এই যে প্রিপজিশন অপের পরে যে দা বুকস আছে না, বুকস, এই ফ্র্যাকশন সাবজেক্ট নয়, অপের পরে যেটা আছে এটা সাবজেক্ট। এখানে কিন্তু বুকস আছে, যেহেতু বুকস আছে এই জন্য আমাদের কি হবে, আর হবে। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে তুমি কিন্তু 2/3 এর দিকে তাকাবো না, অপের পরে কি আছে, দা বুক আছে না, দা বুক সিঙ্গুলার, এখানে কি হবে, এখানে হবে ইজ। তাহলে এই ক্ষেত্রে ফ্র্যাকশনের দিকে আমরা তাকাবো না, ভগ্নাংশের দিকে আমরা তাকাবো প্রিপজিশন অপের পরে যে নাউনটা আছে এই নাউনের দিকে। ঠিক আছে, তাহলে এইবার তুমি এই এমসিকিউটা কিন্তু খুব সহজে আনসার করতে পারো। দেখো 3/4, আমরা কিন্তু 3/4 এর দিকে তাকাবো না। এই এখানে তো 3/4 বলতে এটা বোঝাচ্ছে, তাই না, 4/3 আমরা এই 3/4 এর দিকে তাকাবো না। কিসের দিকে তাকাবো? আর্থ সারফেস, পৃথিবীর পৃষ্ঠ অর্থাৎ ভূপৃষ্ঠ। আচ্ছা পৃথিবীর পৃষ্ঠ, আর্থ সারফেস, বলো তো এটা সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। দেখো আর্থ সারফেস অবশ্যই কি হবে, সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার যদি হয় তাহলে ভার্ব নিশ্চয়ই কি হবে, সিঙ্গুলার। তাহলে আমি কিন্তু প্রথমে আর বাদ দিতে পারি, এ নাম্বার বাদ দিলাম, কি দিলাম, আনার বাদ। এবার ডি নাম্বার কেন বাদ দেবো? ডি নাম্বার কিন্তু এখানে কোনো ফাইনাইট বা মেইন ভার্ব নেই। দেখো কাবা বাই থাকলে তো প্যাসিভ হয়, তাই না, কিন্তু এখানে তো প্যাসিভ নেই, তাহলে ডি নাম্বার বাদ দিলাম। এবার প্রশ্ন হচ্ছে যে যে আচ্ছা পৃথিবীর ভূপৃষ্ঠ, আচ্ছা ভূপৃষ্ঠ এটা নিশ্চয়ই কিন্তু একটা বস্তু সাবজেক্ট হয়েছে, মানে অবজেক্ট সাবজেক্ট হয়েছে। তাহলে ভূপৃষ্ঠ, তাহলে এটা কি বস্তু যদি হয় তাহলে নিশ্চয়ই প্যাসিভ হবে। কি হবে, প্যাসিভ হবে। তাহলে প্যাসিভ যদি হয় তাহলে কি আমাদের সি নাম্বার কিন্তু অ্যাক্টিভ আছে, তাহলে আনসার কি বি নাম্বার হবে, যে 3/4 অফ দ্য আর্থ সারফেস ইজ কাভার্ড বাই ওয়াটার, মানে পৃথিবীর ভূপৃষ্ঠের 4/3 পানি দ্বারা বেষ্টিত। বুঝতে পেরেছো, এখানে প্যাসিভ হবে। তাহলে আমরা কিন্তু খুব সহজেই মানে অপশনগুলো ডিডাক্ট করতে পারি, মাইনাস করতে পারি, তাহলে খুব সহজেই কারেক্ট আনসারটা বের হয়ে আসে। এই প্রসেসটা তুমি যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, মানে একটা প্রশ্ন আনসার করতে 25-30 সেকেন্ড অথবা ম্যাক্সিমাম 35 কি 40 সেকেন্ডস লাগবে, এর বেশি লাগার কথা না। আচ্ছা 7 নাম্বার, দ্য নাম্বার অফ কোভিড-19 রিলেটেড ডেথস। আচ্ছা আমরা কিন্তু আজকে কিছুক্ষণ আগে তোমাদের বলেছি, হ্যাঁ কিছুক্ষণ আগে কিন্তু ক্লাস তোমাদের বলেছি যে দ্য নাম্বার অফের পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, এই যে রিলেটেড ডেথস, ডেথ কিন্তু প্লুরাল নাম্বার, তাহলে দ্য নাম্বার অফের পরে কি প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। তাহলে সিঙ্গুলার ভার্ব যদি হয় আমরা আগে প্লুরাল ভার্বগুলো বাদ দিয়ে দিই। খেয়াল করো আমাদের কিন্তু এখানে সিঙ্গুলার ভার্ব দরকার, তাহলে প্লুরাল ভার্ব বাদ দিয়ে, হ্যাভ কিন্তু প্লুরাল ভার্ব বাদ দিলাম, আর প্লুরাল ভার্ব বাদ দিলাম। এখন বি এবং ডির ভিতরে কিন্তু যুদ্ধ লাগছে, বি এবং ডির ভিতরে ঝামেলা যে আসলে কোনটা হতে পারে। ঠিক আছে, এখন দেখো বলা হচ্ছে দ্য নাম্বার অফ কোভিড-19 রিলেটেড ডেথস ড্যাশ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা বলা হচ্ছে যে কোভিড-19 সংক্রান্ত মৃত্যু পৃথিবীকে বিধ্বস্ত করেছে। কোভিড-19 বিধ্বস্ত হয়নি, খেয়াল করো কোভিড-19 বিধ্বস্ত হয়নি, কোভিড-19 যে মৃত্যু এটা নিজেই পৃথিবীকে বিধ্বস্ত করেছে। ওভারঅল মানে কি, বিধ্বস্ত করা, তাহলে নিজেই বিধ্বস্ত করেছে, তার মানে কি এটা কিন্তু প্যাসিভ হবে না, অ্যাক্টিভ হবে। পৃথিবী যদি বিধ্বস্ত হইতো, পৃথিবী যদি সাবজেক্ট হইতো তখন প্যাসিভ হইতো, যেহেতু কোভিড-19 নিজেই বিধ্বস্ত করেছে তাহলে অ্যাক্টিভ হবে। তাহলে আমাদের কিন্তু আনসার ডি না হয়ে কি হবে, আনসার হবে বি নাম্বার, হ্যাজ ওভারহেলমড দ্য ওয়ার্ল্ড। মনে রাখবো ওভারহেলম মানে হচ্ছে বিধ্বস্ত করা, ভেঙে ফেলা, তছনছ করে ফেলা। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের আনসার কি বি হবে। তাহলে এই লজিকগুলো মাথায় রেখে খুব সহজে টেকনিক্যালি আমরা আনসার করতে পারি। ওকে।
আচ্ছা 8 নাম্বার দেখো আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, তাই তো। এই যে এখানে কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে, মানে এটা মানে এখানে সঠিক সেন্টেন্সটা তোমাদের খুঁজে বের করতে হবে, খুব সহজেই তুমি আনসার করতে পারো। যেমন দেখো দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে কিন্তু আমাদের কারেক্ট সেন্টেন্স আছে যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, এটা তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা বি নাম্বার, কেন তোমরা জানো যে ওয়ান অফ এর পরে কি প্লুরাল নাউন, এই যে প্লুরাল নাউন আর কি সিঙ্গুলার ভার্ব, তাহলে ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, তাহলে বি নাম্বারে আর আছে এই জন্য ভুল। সি নাম্বারে এখানে ফ্রেন্ড হবে না, ফ্রেন্ডস হবে, এস হবে। আবার ডি নাম্বার ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর হবে না, এখানে ইজ হবে। তাহলে এ নাম্বার বাদে আর কোনোটাই কিন্তু সঠিক না, এই জন্য একমাত্র শুধুমাত্র এ নাম্বার আনসার, ঠিক আছে। দেখো 19 নম্বরে বলা হচ্ছে, এখানে কিন্তু কয়েকটা অপশন দেওয়া আছে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, তাই তো। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল 2023-24 সেশনে। দেখো এখানে 4টা সেন্টেন্স দেওয়া আছে। আমরা যদি এ নাম্বারটা খেয়াল করি, সিন্সের ব্যবহার আছে, 5 ইয়ার্স হ্যাজ। আচ্ছা আমরা এ নাম্বার আগে দেখি। আচ্ছা 5 ইয়ার্স এর পরে কি হ্যাজ হয় না হ্যাভ হয় বলো তো? 5 ইয়ার্স এর পরে কি হ্যাজ হয় না হ্যাভ হয়? অবশ্যই হ্যাভ হবে। তাহলে আমরা এটা এ নাম্বার বাদ দিতে পারি, ভুল আছে। এবার বি নাম্বার দেখি, $10,000। দেখো নির্দিষ্ট পরিমাণের অর্থ বোঝাচ্ছে, যদি অর্থ ইত্যাদি নির্দিষ্ট পরিমাণ বোঝায় তাহলে কিন্তু ভার্ব সিঙ্গুলার, তাহলে এখানে কিন্তু আর হবে না, ইজ হবে। তাহলে বি নাম্বার বাদ দিলাম, আমার বি নাম্বার বাদ দিলাম। সি নাম্বার দেখি 5 কিলোমিটার ইজ দ্য ডিস্টেন্স, হ্যাঁ সি নাম্বার ঠিক আছে। ডি নাম্বার এ টেরিবল ইনসিডেন্ট, শোনো ডি নাম্বারটা অনেকে ভাবতেছে ডি নাম্বার কেন ভুল। ডি নাম্বার কেন ভুল জানো? এই হ্যাপেন ভার্বের প্যাসিভ হয় না, এটাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। কিছু ভার্ব আছে যেগুলো প্যাসিভ হয় না, যেমন অকার, হ্যাপেন, কাম, গো, ডাই, হ্যাঁ এই ভার্বগুলো কিন্তু প্যাসিভ হয় না। এমনিতে কিন্তু ডি নাম্বার সেন্টেন্সটা দেখতে কিন্তু খুব স্মার্ট মনে হচ্ছে, বাট ইন ট্রু সেন্স দিস ইজ অ্যান ইনকারেক্ট সেন্টেন্স। আই থিঙ্ক ইউ গট মাই পয়েন্ট, ওকে। তাহলে ডি নাম্বার ভুল, একমাত্র সি নাম্বার কিন্তু সঠিক সেন্টেন্স, ওকে। এবার নাম্বার 10 রাইট ফর্ম ভার্বের, এটা লাস্ট কোশ্চেন, খেয়াল করো। নাম্বার 10-এ বলা হচ্ছে যে পিক আউট দ্য ইনকারেক্ট সেন্টেন্স, ঠিক আছে। পিক আউট দ্য ইনকারেক্ট, ওকে। আচ্ছা দেখো পিক আউট দ্য ইনকারেক্ট সেন্টেন্স, খেয়াল করো। ওয়ান অফ মাই গার্লস, আচ্ছা ইনকারেক্ট আছে কিন্তু খেয়াল করো। আচ্ছা এ নাম্বার ঠিক আছে, ওয়ান অফ দ্য গার্লস ওয়াজ, ঠিক আছে। বি নাম্বার আইদার অফ ইউ অর হি ওয়াজ, বি নাম্বার ঠিক আছে। সি নাম্বার ইস অফ দেম। আচ্ছা দেখো সি নাম্বার ভুল আছে, কেন সি নাম্বার ভুল আছে? এই জন্য যে ইস এর পরে ইস যদি থাকে তাহলে ভার্বটা কিন্তু সিঙ্গুলার, এখানে ওয়ার হবে না, ওয়াজ হবে। তাহলে এখানে কিন্তু মানে সি নাম্বার বাদে সবই ঠিক আছে, এই জন্য সি নাম্বার ভুল, এটাই আনসার। এখানে ইনকারেক্ট আসছে কিন্তু খেয়াল করো। তাহলে বাকিগুলো কেন কারেক্ট এটা আমার আনসার, আমি আর ব্যাখ্যা করলাম না, কারণ আমি ইনকারেক্টটা পেয়ে গেছি। আচ্ছা 11 নাম্বারে তোমরা একটা বিষয় খেয়াল করো, এখানে কিছু ন্যারেটিভ স্টাইল দেওয়া আছে, ডিরেক্ট টু ইনডিরেক্ট অ্যান্ড ভাইস ভার্সা। তো এখানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যেগুলো দেওয়া আছে একটু খেয়াল করো। সেটা হলো ন্যারেশন। তোমরা জানো যে তুমি যদি প্যাসেজ ন্যারেশন করতে চাও তার আগে তোমাকে সেন্টেন্স ন্যারেশন এটা শেখা লাগবে। হয়তো তোমরা ম্যাক্সিমাম এগুলো জানো, যদি কারোর কোনো গ্যাপ থেকে থাকে তোমরা তোমাদের যে গ্রামার বই আছে অথবা যে তোমাদের যে এইডগুলো আছে সে মাধ্যম থেকে তোমরা অবশ্যই মেকআপ করবা। তারপর আমরা এখানে কিছু বিষয় আলোচনা করি যেটা তোমাদের কাজে লাগতে পারে, খেয়াল করো। তো দেখো 1 নম্বরে বলছে ফাদার সেইড টু হিজ সন আইস ফ্লোটস অন ওয়াটার, হ্যাঁ। তো দেখো ফাদার সেইড টু হিজ সন আইস ফ্লোটস অন ওয়াটার, তোমরা জানো যে এটা হচ্ছে চিরন্তন সত্য, তাই না? এটাকে চিরন্তন সত্য বলতে পারো অথবা এটাকে তুমি সায়েন্টিফিক ট্রুথ বলতে পারো। তো চিরন্তন সত্য বা সায়েন্টিফিক ট্রুথ, তো এটা কিন্তু মানে টেন্সের পরিবর্তন হয় না। তোমরা ন্যারেশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখবা যে টেন্সের পরিবর্তন হয় না, তাই না? তো তাহলে এখানে আমরা এটা কি বলতে পারি, এটা এরকম করতে পারি যে ফাদার টোল্ড, তাই তো, ফাদার টোল্ড হিজ সন দ্যাট, বাকি যা আছে তাই দিয়ে দিলাম, কোনো পরিবর্তন করার দরকার নেই। ফাদার টোল্ড হিজ সন দ্যাট আইস ফ্লোটস অন ওয়াটার, ওকে হয়ে গেল। এবার 2 নম্বর দেখো, দ্য টিচার সেড টু দ্য বয় ইউ মাস্ট রিড দিস, তাই তো। তো দেখো এটাকে যদি আমরা এরকম দেখো, খেয়াল করো, দ্য ফাদার, তোমরা জানো যে মাস্টের পরিবর্তে কি হয়, মাস্টের পরিবর্তে কিন্তু হ্যাড টু হয়, মাস্টের পরিবর্তে কি হয়, হ্যাড টু, তাই না? তাহলে আমরা কি করতে পারি,
the teacher told the boy that you second person object that he must এর পরিবর্তে কি হয় had to হয় had to read আচ্ছা this থাকলে কি হয় that হয় তাই না তাহলে কি হলো the teacher said to the boy you must read this the teacher told the boy that he had to read that আচ্ছা তাহলে আমরা কি শিখলাম must থাকলে had to হয় মনে রাখবা কিন্তু আমি যদি এরকম লিখি দেখো তো আমি যদি এই সেন্টেন্সটা এরকম লিখি যে I said to him you আচ্ছা খেয়াল করো আচ্ছা I said to him the sinners must suffer in the long run খেয়াল করো কি লিখছি I said to him the sinners must suffer in the long run অর্থাৎ যারা পাপী তারা অবশ্যই অবশেষে ভুগবে আচ্ছা এটাকে তোমরা ইনডিরেক্ট ন্যারেশন করো তো সবাই করো এটা ইনডিরেক্ট ন্যারেশন করো সবাই I said to him the sinners must suffer in the long run হ্যাঁ এখানে আমি একটু বলি শোনো এখানে কিন্তু এই মাস্টের পরিবর্তে হ্যাড টু বসবে না কেন জানো এটা চিরন্তন সত্য তাহলে কি হবে I told him that বাকি যা আছে তাই the sinners must suffer in the long run তাহলে কিন্তু যদি মাস্ট দ্বারা যদি চিরন্তন সত্য বোঝায় তাহলে কিন্তু ওই তোমার মাস্টের পরিবর্তে হ্যাড টু ব্যবহার করার কোনো দরকার নেই ঠিক আছে এরপরে দেখো 3 নম্বরে বলা আছে the man says to me লোকটা আমাকে বলেন আচ্ছা এই যে says to খেয়াল করো এটা রিপোর্টিং ভার্ব তাই না তো তোমরা এখানে একটা বিষয় খেয়াল করবা যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় আমি আবার বলছি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না শুধু পারসন এবং অ্যাডভার্ব পরিবর্তন হয় তোমরা কি বুঝতে পারছো কিনা আমি আবার বলছি শোনো দেখো এখানে যেমন এখানে খেয়াল করো হি সেজ টু মি I went there yesterday তাই না দেখো এখানে কিন্তু রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স তাহলে কিন্তু এই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না কিসের পরিবর্তন হবে এই যে পারসনের পরিবর্তন হতে পারে আর yesterday এটা অ্যাডভার্ব তাই না এই অ্যাডভার্বের পরিবর্তন হবে তাহলে দেখো এটা কি হতে পারে এটার ইনডিরেক্ট হি আমরা এখানে সেজ টু পরিবর্তে টেলস দিতে পারি হি টেলস মি দ্যাট তাহলে আমরা এখানে আই এর পরিবর্তে কি ব্যবহার করতে পারি হি তাই তো হি এখানে কিন্তু আমরা টেন্সের পরিবর্তন করব না হি ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে পরিবর্তে কি ব্যবহার করব দা প্রিভিয়াস ডে তাই না এই বিষয়টা একটু খেয়াল করবা যে যখনই রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স হয় বা ফিউচার টেন্স হয় তখন রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র পারসন এবং অ্যাডভার্বের পরিবর্তন হয় তোমরা কি বুঝতে পারছো কিনা সবাই বলো তো সবাই বুঝতে পারছো নাকি আচ্ছা গুড তাহলে আচ্ছা 3 নাম্বার তাহলে কি হবে দ্য ম্যান টেলস মি দ্যাট কি হবে হি ইজ নট কাম থাকলে কি হয় গো হয় কাম থাকলে গো হয় হি ইজ নট গোয়িং হেয়ার থাকলে দেয়ার হয় তাহলে কি হবে হি ইজ নট গোয়িং দেয়ার কাম থাকলে গো হয় হেয়ার থাকলে দেয়ার হয় মানে এখানে অ্যাডভার্বের পরিবর্তন করছি কিন্তু টেন্সের পরিবর্তন করা যাবে না এবার 5 নাম্বার দেখো ফাদার সেড টু মি ডু নট
রান ইন দ্য সান, এটা কিন্তু নিষেধ বোঝাচ্ছে। দেখো এটাকে কিন্তু আমরা দুইভাবে করতে পারি, খেয়াল করো। সেটা কি, যে আচ্ছা খেয়াল করো, তাহলে এটাকে আমরা কি করতে পারি, যে ফাদার টোল্ড মি নট টু রান ইন দ্য সান। অথবা এটাকে আরেকভাবে করতে পারি, সেটা কি, যে ফাদার ফর বেড মি টু রান ইন দ্য সান। ওকে, তাহলে এখানে ইন্টারেস্টিং বিষয় খেয়াল করো, যদি নিষেধ বোঝায়, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি নিষেধ বোঝায়, তাহলে আমরা এই যে দেখো ডু নট রান, ডু নট ওয়াক, ডু নট ডিস্টার্ব এরকম যদি থাকে, তো তুমি যদি টোল্ড ব্যবহার করো সেই টু পরিবর্তে, তাহলে কিন্তু অবশ্যই নট দিতে হবে, নট দিতে হবে। কিন্তু কিন্তু তুমি যদি এই নিষেধের ক্ষেত্রে ফরবিড ব্যবহার করো, দেখো এই ফরবিড মানেই কিন্তু নিষেধ করা, তখন কিন্তু তোমাকে আর পরে নট দেওয়া যাবে না। কিন্তু আমি আবার বলছি, ফরবিড দিলে নট দেওয়া যাবে না, আর যদি টোল্ড ব্যবহার করো তখন তোমাকে নট দিতে হবে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো 6 নাম্বার, হাসান সেড টু হিজ ফ্রেন্ডস লেট আস হ্যাভ এ পিকনিক অন ফ্রাইডে, তাই তো? তাহলে এখানে আমরা কি করতে পারি, এটা প্রস্তাব বোঝাচ্ছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে হাসান প্রপোজড টু হিজ ফ্রেন্ডস, তাই তো, দ্যাট, এখানে তোমরা জানো যে লেটাস থাকলে প্রস্তাব বোঝায় এবং সেক্ষেত্রে শুট বসে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে দেখো হাসান থার্ড পারসন, আবার হিজ ফ্রেন্ডস কি, এটাও থার্ড পারসন। তো দুইটাই যদি থার্ড পারসন হয়, তাহলে এখানে কিন্তু আর দ্যাট উই হবে না প্রোনাউন। খেয়াল করো, দেখো তো এখানে দ্যাট উই বা দে বা ইউ, খেয়াল করো, হাসান প্রপোজ টু হিজ ফ্রেন্ডস দ্যাট উই দে ইউ শুড হ্যাভ এ পিকনিক, বাকি অংশ লিখলাম না। খেয়াল করো, মানে আমি এখানে এই প্রশ্নটা দিয়েছি একটা ইন্টারেস্টিং বিষয় দেখানোর জন্য। খেয়াল করো, এই যে রিপোর্টিং ভার্ব যেটা আছে, এই অংশে যদি মানে সাবজেক্ট অবজেক্ট দুইটাই যদি থার্ড পারসন হয়, তাহলে তুমি এখানে কি দেবা, দে ব্যবহার করবা। কিন্তু এখানে যদি সাবজেক্ট অথবা অবজেক্টে কোনো জায়গায় যদি আই থাকে, অর্থাৎ ফার্স্ট পারসন, মানে মি হতে পারে, আস হতে পারে, তখন কিন্তু আমরা এখানে উই ব্যবহার করব। ধরো এখানে মানে ফার্স্ট পারসনও নেই, থার্ড পারসনও নেই, এখানে ইউ আছে কোনো এক জায়গায় রিপোর্টিং ভার্বে ইউ, তখন তুমি সেকেন্ড পারসন ব্যবহার করবা। তাহলে আমরা কি শিখলাম, যে লেটাস থাকলে আমরা শুড ব্যবহার করব, যদি ফার্স্ট পারসন থাকে রিপোর্টিং অংশে তাহলে উই, যদি ফার্স্ট পারসন না থাকে, সেকেন্ড পারসন থাকে, তাহলে ইউ, যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন কোনোটাই না থাকে, থার্ড পারসন, তাহলে দে ব্যবহার করব। আমি মূলত এই বিষয়টা ফোকাস করার জন্য এখানে তোমাদের এটা দিয়েছি। এবার দেখো, রনি সেড টু মি লেট মি ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে? এখন এটা কি হতে পারে দেখো তো, এটা হতে পারে কিরকম দেখো, তাহলে রনি টোল্ড, এখানে কিন্তু প্রপোজড হবে না, রনি টোল্ড মি দ্যাট, তাহলে মি ফার্স্ট পারসন সাবজেক্ট, দ্যাট হি মাইট ডু দ্য ওয়ার্ক। খেয়াল করো, তাহলে দেখো লেটের পরে যদি আস না বসে অন্য কোনো প্রোনাউন বসে, লেটের পরে যদি আস না ব্যবহৃত হয়ে অন্য কোনো প্রোনাউন ব্যবহৃত হয়, যেমন মি হতে পারে, হিম হতে পারে, হার হতে পারে, হ্যাঁ দেম হতে পারে, তখন কিন্তু আর এই প্রপোজড হয় না। কি হয় না? প্রপোজড হয় না। তখন কি হয়, আরেকটা বিষয় খেয়াল করো, যে প্রপোজডের পরে কিন্তু প্রিপোজিশন টু না দিলে কিন্তু ভুল হয়, প্রপোজড মি না, কিন্তু প্রপোজ টু মি। আচ্ছা, শি প্রপোজড মি হয় নাকি শি প্রপোজ টু মি? অবশ্যই কিন্তু প্রপোজ টু মি, ঠিক আছে? প্রপোজড মি হলে দিলে কিন্তু ভুল হবে। আবার এখানে তাহলে কি হবে, যদি এরকম কি বলে লেট মি থাকে, মানে আস বাদে অন্য কোনো অবজেক্ট থাকে, অন্য কোনো প্রোনাউন, মি, হার, তখন কি এখানে মাইট প্লাস ভি ওয়ান হয়, কি হয়, মাইট প্লাস ভি ওয়ান। দেখো মাইট ডু দ্য ওয়ার্ক,
আর এবং এখানে কিন্তু টোল্ড হয়, তাহলে রনি টোল্ড মি দ্যাট হি মাইট ডু দ্য ওয়ার্ক। মাইট ডু অথবা মাইট বি অ্যালাউড হতে পারে, মাইট প্লাস V1 অথবা মাইট বি অ্যালাউড টু প্লাস V1, যে কোনো একটা দিলে হবে। এবার 8 নাম্বার কি হবে, সবুজ সেইড টু মি ইউ শুড অ্যাটেন্ড দ্য পার্টি। তাহলে শোনো, এই শুড কুড মাইট যদি থাকে, খেয়াল করো, শুড কুড মাইট যদি থাকে তাহলে এটার পরিবর্তন করার দরকার নেই, যা আছে তাই, টেন্স পরিবর্তন করার দরকার নেই। শুড কুড মাইট, তাহলে এটা কি হবে যে সবুজ টোল্ড মি দ্যাট আই শুড অ্যাটেন্ড দ্য পার্টি। অর্থাৎ এখানে শুড কুড মাইট থাকলে টেন্সে পরিবর্তন করার দরকার নেই, কি হবে, সবুজ টোল্ড মি দ্যাট আই শুড অ্যাটেন্ড দ্য পার্টি। আচ্ছা, এই যে 9 নাম্বার হি সেইড টু মি গুড নাইট, দেখো গুড নাইট কিন্তু বিদায় বোঝায়, কি বোঝায়, বিদায়। গুড নাইট দ্বারা যদি খেয়াল করো, গুড নাইট দ্বারা বিদায় বোঝায়, আবার গুড নাইট দ্বারা শুভরাত্রি বোঝায়। যদি তুমি গুড নাইট দ্বারা বিদায় বোঝাও তাহলে কি হবে, বিড হবে, কি হবে, হি বেড মি গুড নাইট। তাহলে যদি বিদায় বোঝাও তাহলে বিড হবে, বিড বেড বিডেন, ঠিক আছে। অথবা গুড নাইট থাকতে পারে, গুড বাই থাকতে পারে। আজ যদি তুমি শুভেচ্ছা জানাও, ওয়েলকাম জানাও, শুভকামনা জানাও, যেমন গুড মর্নিং শুভ সকাল, গুড নুন শুভ দুপুর, গুড ইভিনিং শুভ বিকাল, তখন কিন্তু উইশ হয়। যেমন এখানে হি সেইড টু মি গুড মর্নিং, তাহলে কি হবে, হি উইশড মি গুড মর্নিং, ঠিক আছে, হি উইশড মি গুড মর্নিং। তোমরা বুঝতে পারছো কিনা দেখো তো সবাই। আবু আয়ুব আনসারি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এবার আমরা মানে ক্লাসে কিন্তু খুব বেশি সময় নেই, আমরা শেষের দিকে চলে আসছি। আমরা জাস্ট কয়েকটা MCQ দিয়েছি, 3 থেকে 4টা MCQ এখানে দিয়েছি, এটা একটু খেয়াল করো সবাই। বলা হচ্ছে শি সেজ আই হ্যাড এ হেডেক ইয়েস্টারডে। হ্যাঁ, তো দেখো তো এই প্রশ্নে দেখো, এই যে শি সেজ, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। আমি কিছুক্ষণ আগে বলেছি কিন্তু যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হয় না। দেখো এখানে কিন্তু আই হ্যাড এ হেডেক ইয়েস্টারডে, গতকাল আমার মাথা ব্যথা ছিল। আচ্ছা বলো তো, আই হ্যাড এ হেডেক ইয়েস্টারডে, এটা কোন টেন্স বলতে পারবো? তোমরা কমেন্টে জানাও তো যে আই হ্যাড এ হেডেক ইয়েস্টারডে এটা কোন টেন্স, মানে পাস্ট ইনডিফিনিট না পাস্ট পারফেক্ট, বলো সবাই, একটু সবাই কমেন্টে জানাও। হ্যাঁ, যে আই হ্যাড এ হেডেক ইয়েস্টারডে এটা কোন টেন্স বলো, এটা কি পাস্ট ইনডিফিনিট না পাস্ট পারফেক্ট? ওকে, পাস্ট ইনডিফিনিট, তাই তো। তাহলে টেন্স কিন্তু পরিবর্তন হবে না, কারণ শি সেজ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স, টেন্স পরিবর্তন করা যাবে না। আচ্ছা, টেন্স পরিবর্তন যেখানে আছে আগে বাদ দেই। আচ্ছা দেখো এখানে সি নাম্বারে টেন্স পরিবর্তন হ্যাজ আছে, বাদ। ডি নাম্বারে ওয়াজ হ্যাভিং, বাদ। তাহলে আমরা ডি বাদ দিলাম, সি বাদ দিলাম। এ নাম্বার দেখো সেজ না দিয়ে সেইড দিয়েছে, এখানে বাদ। তাহলে আমাদের অটোমেটিক্যালি আনসার বি নাম্বার, শি সেজ দ্যাট শি হ্যাড এ হেডেক ইয়েস্টারডে। খুব সহজেই কিন্তু আমরা সঠিক আনসারটা পেয়ে গেছি, বি নাম্বার আনসার। ওকে, এবার 2 নাম্বার রাইট দ্য ইনডিরেক্ট স্পিচ মাই গ্র্যান্ডফাদার সেইড আই উইল হ্যাভ এ কাপ অফ মিল্ক অ্যাট নাইট, তাই তো। আচ্ছা, মাই গ্র্যান্ডফাদার সেইড, তাই তো, পাস্ট টেন্স, খেয়াল করো পাস্ট টেন্স। তাহলে আই উইল হ্যাভ, হ্যাঁ, তাহলে উইল থাকলে কি হয়, উড হ্যাভ। তোমরা জানো উইল থাকলে কি হয়, উড হয়। উইল থাকলে কি হয়, উড হয়, তাই তো। উইল থাকলে উড, তাই তো। আচ্ছা, উইল থাকলে উড হয় যদি এটা আমরা চিন্তা করতে পারি, তাহলে তাহলে এখানে কিন্তু উইল আছে, তাহলে এটা বাদ, উইলের পরিবর্তে যেহেতু উড হয়। এরপরে দেখো এখানে কিন্তু ক্যান আছে, তাহলে বাদ, ঠিক আছে। আচ্ছা, মাই গ্র্যান্ডফাদার সেড দ্যাট হি উড হ্যাভ এ গ্লাস। আবার ডি নাম্বার দেখো মাইট আছে, তাহলে বাদ। তাহলে আমাদের আনসার কি, সি নাম্বার, মাই গ্র্যান্ডফাদার সেড দ্যাট হি উড। এই দেখো উডের পরে V1, তাহলে আমাদের একমাত্র সঠিক অ্যান্সার সি নাম্বার। তাহলে উইল থাকলে উড হয়, যদি শুধুমাত্র আমরা এইটুকু জানি তাহলেই কিন্তু আমরা সঠিক খুব সহজে আনসার করতে পারি। সাধারণত কি হয় জানো, এই লম্বা লম্বা সেন্টেন্সগুলো তারা ভর্তি পরীক্ষায় দেয় হচ্ছে ছাত্রদের কনফিউজ করার জন্য,
মেন্টালি উইক করার জন্য। এই জন্য লম্বা সেন্টেন্স দেখলে ভয় পাওয়ার কিছু নেই, আমরা খুব সহজেই কিন্তু টেকনিক্যালি এটা উইদিন 20 সেকেন্ডস বা 15 সেকেন্ডসের ভিতরে কিন্তু খুব ইজিলি আনসার করতে পারি, ঠিক আছে। ওকে, এরপরে নাম্বার 3 দেখো, চেঞ্জ ইনটু ইনডিরেক্ট ন্যারেশন, আই সে টু হিম প্লিজ ডোন্ট রিপিট দ্য মিস্টেক। তাই তো, এখানে দেখো আই সে টু হিম, খুব ভালো করে খেয়াল করো, এখানে রিপোর্টিং ভার্ব কিন্তু প্রেজেন্ট টেন্স। দেখো আই সে টু হিম, এটা প্রেজেন্ট টেন্স, তাই না। এবং দেখো প্লিজ ডোন্ট রিপিট দ্য মিস্টেক, এটা কিন্তু একটা অনুরোধ বোঝাচ্ছে, রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাই না। তো তোমরা জানো যে অনুরোধ বোঝালে কি হয়, রিকোয়েস্ট হয়, তাই তো। তো অনুরোধ বোঝালে যদি রিকোয়েস্ট হয়, তাহলে রিকোয়েস্ট বাদে যেখানে আছে আমরা আগে বাদ দিই। আছে এ নাম্বারে টেল আছে, বাদ দিলাম। সি নাম্বারে টোল্ড আছে, বাদ দিলাম। এখন বি আর ডি যদি আমরা একটু চিন্তা করি, দেখো যে বি নাম্বারে আই রিকোয়েস্ট হিম কাইন্ডলি নট টু রিপিট দ্য মিস্টেক, আর ডি নাম্বারে আই রিকোয়েস্ট হিম। আচ্ছা দেখো এখানে সে টু কিন্তু প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে কিন্তু রিকোয়েস্টেড দিয়েছে, টেন্সের পরিবর্তন হয়ে গেছে, তাহলে হবে না কিন্তু। তাহলে আমাদের আনসার কি হবে, ডি নাম্বার, আই রিকোয়েস্ট হিম নট টু রিপিট দ্য মিস্টেক এগেইন। কারণ সে তো প্রেজেন্ট টেন্স, তুমি এটা পাস্ট টেন্স কেন করবা, ঠিক আছে। তাহলে ডি নাম্বার আনসার। দেখো খুব সহজে কিন্তু আমরা এই আনসারগুলো আইডেন্টিফাই করতে পারছি। 4 নাম্বার, ফাদার সেইড হোয়ার আর ইউ গোয়িং সারা, তাই না। এখানে একটা বিষয় খেয়াল করো, রিপোর্টিং বা পাস্ট টেন্স তোমার ন্যারেশনে নিশ্চয়ই জানো যে, দেখো হোয়ার আর ইউ গোয়িং সারা, সারা তুমি কোথায় যাচ্ছ, তো এটা কিন্তু মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না। তো তোমরা ন্যারেশন যারা করেছো খুব তোমরা জানো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হয়, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এখানে পাস্ট কন্টিনিউয়াস খুঁজবো, তাহলে পাস্ট কন্টিনিউয়াস যদি খুঁজি, পাস্ট কন্টিনিউয়াস বাদে যেগুলো আছে বাদ দিতে পারি। যেমন ডি নাম্বারে কিন্তু পাস্ট ইনডিফিনিট, তাহলে এটা বাদ দিতে পারি আমরা, তাই না। এরপরে দেখো এ নাম্বারে দেখো ফাদার সেইড হোয়ার ওয়াজ, দেখো এখানে কিন্তু এই হোয়ার ক্লজ মার্কারের পরে কিন্তু সাবজেক্ট দরকার, তাই তো। কি দরকার, সাবজেক্ট, হোয়ার, তাই না, এরপরে সাবজেক্ট, এটা ভুল আছে। আবার বি নাম্বার দেখো ফাদার আস্কড। এবং আরেকটা বিষয় এখানে কিন্তু আমরা সহজেই করতে পারি, সেটা হলো যে যেহেতু প্রশ্ন করা বোঝাচ্ছে, তাহলে কিন্তু সেইড হবে না, কি হবে, আস্কড হবে। এবং বি এবং সি এবং ডিতে কি হচ্ছে, আস্কড আছে। তা ডি নাম্বার তো আগেই বাদ গেছে, কারণ এখানে টেন্স পাস্ট ইনডিফিনিট। এখন বি আর সি যদি চিন্তা করি, যে ফাদার আস্কড ছাড়া হোয়ার শি গোয়িং, দেখো শির পরে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু একটা বি ভার্ব লাগে, হ্যাঁ, ওয়াজ লাগে, তাই না। শি ওয়াজ গোয়িং, এখানে ওয়াজ কিন্তু নেই, তাহলে আমাদের আনসার কিন্তু একমাত্র সি নাম্বার, ফাদার আস্কড ছাড়া হোয়ার শি ওয়াজ গোয়িং। গুড, তোমরা আগে আনসার দিয়ে দিছো, কি নাম কি টাকায় সব না নাকি, আচ্ছা গুড। মোশাররফ সি নাম্বার, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তাসমিয়া জিনাত। আচ্ছা 5 নাম্বার দেখো, হি সেইড টু হার ক্যান ইউ কাম আর্লিয়ার, তাই তো। এখন একটা বিষয় খেয়াল করো যে তোমরা এখানে দেখো এটা কিন্তু প্রশ্ন বোঝাচ্ছে, সে মেয়েটাকে প্রশ্ন করলে যে তুমি কি একটু আগে আগে আসতে পারো, প্রশ্ন বোঝাচ্ছে। তাহলে প্রশ্ন যদি বোঝাই, তাহলে আমরা এই ডি নাম্বার বাদ দিই, টোল্ড নাকি, ডি নাম্বার আগে বাদ দিয়ে রাখি, বাদ দিলাম। এখন এ বি সি যদি চিন্তা করি, তোমরা এটা জানো যে আচ্ছা ক্যান থাকলে কি হয়, কুড হয়, ক্যান থাকলে কি হয়, কুড হয়, তাই তো। তাহলে বি নাম্বার বাদ দিই, কারণ এখানে কোনো কুড নেই, বি নাম্বারে কুড নেই, তাই তো। আচ্ছা বাদ দিলাম। আচ্ছা এ নাম্বার হি আস্কড হার, আচ্ছা হি আস্কড হার, তোমরা জানো যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে কিন্তু ইফ অথবা হোয়েদার বসে, কি বসে, ইফ অথবা হোয়েদার। এবং এখানে কিন্তু কুড আছে, কুড প্লাস ভি1, তাহলে আমাদের আনসার কিন্তু সি নাম্বার, সি বাদে আর কোনোটা আনসার হচ্ছে না। তাহলে কি হচ্ছে, হি আস্কড হার ইফ শি কুড কাম আর্লিয়ার। দেখো খুব সহজে কিন্তু আমরা আনসার করতে পারছি। এখন আমরা ক্লাসের একেবারে শেষের পর্যায়ে, মানে আমরা অলরেডি গ্রামার যে টপিকগুলো আছে এগুলো কিন্তু বলছি তোমাদের। তো এখন তোমাদের যে রাইটিং পার্ট যেগুলো আছে, আমি জাস্ট একটু সাজেশন আকারে দিয়ে দিচ্ছি, এটা আশা করি এখান থেকে কমন পাবা ইনশাল্লাহ, ঠিক আছে। তোমরা এটা জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখো। এখানে যেমন দেখো ফর্মাল লেটার রাইটিং বা ইমেল যেটা আছে খেয়াল করো, বিশেষ করে এটা ফর্মাল লেটার, যেটা অ্যাপ্লিকেশন যেটাকে তোমরা বলো, যে টু দ্য প্রিন্সিপাল হতে পারে, টু দ্য মেয়র হতে পারে, টু দ্য চেয়ারম্যান হতে পারে, টু দ্য কমিশনার হতে পারে, যে কোনো ব্যক্তির কাছে কি কি আছে, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিষয়ক, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সিট ইন দ্য কলেজ হোস্টেল, রিলিফ ফর কোভিড-19 অ্যাফেক্টেড পিপুল, ফর সাম এক্সট্রা ক্লাসেস, স্টাডি ট্যুর, ডিবেটিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, কম্পিউটার ল্যাব, কমন রুম ফ্যাসিলিটিস, ঠিক আছে। এই বিষয়গুলো এখানে আছে, এটা স্ক্রিনশট দিয়ে রাখো, এটা গুরুত্বপূর্ণ ফর্মাল লেটারের ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে
রাইটিং প্যারাগ্রাফ যেটা আছে, তোমরা জানো যে তোমাদের দুই ধরনের প্যারাগ্রাফ, একটা হচ্ছে লিস্টিং বা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, আর একটা হচ্ছে তোমার কজ অ্যান্ড ইফেক্ট বা কম্পারিজন কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, তাই তো? তো লিস্টিং বা ডেসক্রিপশন প্যারাগ্রাফের ক্ষেত্রে যেটা 200 ওয়ার্ডে লেখা লাগে, এখানে আমি তোমাদের 10টা প্যারাগ্রাফ আইডেন্টিফাই করছি, খেয়াল করো, এটা খুব গুরুত্বপূর্ণ। ডিফরেস্টেশন, ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুজ, রিপ্লান্টেশন, ফিমেল এডুকেশন, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, দ্য হিস্টোরিক স্পিচ অফ 7 মান্থস। আচ্ছা, এটা মনে হচ্ছে এটা ক্যান্সেল করি এখন এই মুহূর্তে, ঠিক আছে? এটা চলে আসছে, যাক। হ্যাঁ, এটা মনে হয় আসার সম্ভাবনা 0, ঠিক আছে? এটা রেখে দাও। আচ্ছা, দ্য ভিক্টোরি ডে, অনলাইন এডুকেশন, তারপরে অ্যান আইডিয়াল স্টুডেন্ট, ঠিক আছে? এটা এরপরে যেটা আছে কম্পারিজন কন্ট্রাস্ট বা কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ, এটা ঠিক আছে? এটা হচ্ছে তোমার 200 ওয়ার্ডের 15 মার্ক। তোমরা জানো যে প্যারাগ্রাফে 15 30 মার্ক। রোড অ্যাক্সিডেন্ট, ফেইলুর ইন ইংলিশ, এরপরে দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন বা ইন্টারনেট, ড্রাগ অ্যাডিকশন, সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, প্রাইস হাইক, ট্রাফিক জ্যাম, ফুড অ্যাডাল্টারেশন, এনভায়রনমেন্ট পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু নোট রাখবা যে এগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আমার মনে হয় তোমরা ক্লাস কিছুটা হলে বুঝতে পারছো। তো যাক, অনেক সময় তোমরা আমাদের সাথে ছিলে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ পর্যন্ত ক্লাসগুলো করেছো। আর যারা ফোকাসে এখনো ভর্তি হওনি, দয়া করে খুব দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে? এটা এবং ক্লাসে তুমি যখন ক্লাসে রেগুলার ভর্তি হয়ে যাবে, দেখবা যে তোমাদের রেগুলার ক্লাস হবে। ক্লাসগুলো হওয়ার পরে দেখবা যে অনেক কিছু শিখতে পারছো, ঠিক আছে? এবং আমাদের টিচারদের ডেডিকেশন, আমাদের ফোকাসে যারা আছেন কর্তৃপক্ষ, তাদের ডেডিকেশন, এটা তোমাদের যারা পূর্ববর্তী যারা আছে তারা তাদের কাছে ফিডব্যাক নিলেই কিন্তু বুঝতে পারবা, ঠিক আছে? এই জন্য যত তুমি দেরি করবা, তুমি কিন্তু পিছিয়ে থাকবা। অলরেডি আমাদের কিন্তু অনেকে ভর্তি হয়ে গেছে, অনেক ব্যাচ ফুল হয়ে গেছে। এই জন্য তুমি যত পরে ভর্তি হবা, তোমার জন্য এটা তুমি লুজার হবা, ঠিক আছে? এই জন্য ট্রাই টু গেট অ্যাডমিটেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, ঠিক আছে? তো সবাই ভালো থাকবা, সবাই আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তোমাদের মনের আশা পূরণ করেন, তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা যেন ভালো হয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।